ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমাদের WBSSC SLST 2025-এর 7 নম্বর ক্লাস। আমাদের পরীক্ষা একদম দরজায় নক করছে। আমরা এখন এই অল্প সময়ের মধ্যে আমরা যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো এখন কম্বাইন্ড ক্লাস দিচ্ছি। যেমন আজকে আমাদের থাকছে এই ক্লাসের মধ্যে ক্লাইমেটোলজি অর্থাৎ জলবায়ুবিদ্যা, বায়োজিওগ্রাফি বা জীবভূগোল এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বা পরিবেশ ভূগোলের উপরে একটা কম্বাইন্ড ক্লাস। তো এখানে আমরা 9, 10, 11, 12 এর ম্যাটার দিয়ে থাকছি, ওয়ান লাইনার ফরম্যাটে আমরা মেনলি দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে থাকছে রিলেটেড কিছু কোশ্চেন, ওয়ান লাইনার ফরম্যাটের সঙ্গে রিলেটেড কিছু কোশ্চেন এবং তার ব্যাখ্যা। এগুলো যদি তোমরা এই মুহূর্তে লাস্ট মিনিটে যদি এগুলো করো তোমাদের যথেষ্ট উপকার হবে বলে আমার মনে হয় এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা থাকছে এখানে। তো আমরা এবার সময় নষ্ট না করে মেন ক্লাসের দিকে চলে আসছি। UN সেগমেন্টারের যে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিকে মাথায় রেখে আমাদের যে উদ্যোগ বা প্রচেষ্টা সেটা হচ্ছে WBCS SSC বা স্টাফ সিলেকশন কমিশন, WBPSC, WBPKP, RRB, ওয়েস্ট বেঙ্গল টেট, SLST ইত্যাদি ইত্যাদি। এখানে আমরা জিওগ্রাফির অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ প্রশ্ন উত্তর দিয়ে থাকি। জেনারেল নলেজ বা স্ট্যাটিক জিকে এবং চ্যাম্পিয়ন জিকে সিএইচ এই সমস্ত আমরা এখানে প্রোভাইড করে থাকি। আমরা এখানে দিয়ে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা যে মান্থলি বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাও কিন্তু আমরা এখানে প্রোভাইড করে থাকি। তো আমাদের UN সেগমেন্টারের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে, সমস্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে এবং এখান থেকে তোমরা সমস্ত PDF ও তোমরা পেয়ে যাবে। UN সেগমেন্টারের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হবে, সেখানে তোমরা গুরুত্বপূর্ণ PDF পেয়ে যাবে। তো আমাদের যে আজকে প্রথম টপিক জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি, এই জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি একটা ভাস্ট চ্যাপ্টার। এই ক্লাইমেটোলজির মধ্যে আমরা দেখছি কি যে আবহাওয়া এবং জলবায়ু সংক্রান্ত যে সমস্ত ব্যাপার সেগুলো কিন্তু এখানে মেনলি প্রস্ফুটিত হচ্ছে, এই আলোচনার মধ্যে আমাদের থাকবে। তো সেখানে আমরা দেখছি যে জলবায়ু অর্থাৎ জলবায়ুর যে আবহাওয়া, জলবায়ুর বিভিন্ন উপাদান, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, সেখানে থাকছে জলবায়ু ক্লাসিফিকেশন এবং জলবায়ু ইভেন্ট, জলবায়ু যে পরিবর্তন সেই নিয়ে একটা সামগ্রিক বা হলিস্টিক একটা আলোচনা। এখানে আমরা 9, 10, 11, 12 বোথ ম্যাটার দিয়ে থাকছি। সকলের যেটা প্রয়োজন হবে সেটা তোমরা সেখানটা গ্রহণ করবে। তো আমরা মেন ক্লাসে চলে এলাম। এবার প্রথম প্রশ্ন, ট্রোপোপজ স্তরকে আইসোথার্মাল জোন বা সমতাপ অঞ্চল বলা হয়। আইসোথার্মাল অর্থাৎ একই ধরনের তাপ। এই ট্রোপোপজটা কি না, ট্রোপোপজ আমরা জানি যে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী যে ডিভাইড বা সীমারেখা সেটাই হচ্ছে ট্রোপোপজ। আর এই অঞ্চলটা যখন চলে, দীর্ঘক্ষণ ধরে যখন চলে, তো তার মধ্যে এটা একটা সমধর্মিতা বর্তমান থাকে, অর্থাৎ সেই অঞ্চলটা তাপমাত্রাটা মনে হয় যেন একই রকমের ফিল করা হয়, সেই জন্য একে বলা হচ্ছে আইসোথার্মাল জোন। প্রসঙ্গটা বলে দিই, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের যে সীমারেখা তাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপোজ, আবার মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের যে সীমারেখা তাকে বলা হচ্ছে মেসোপোজ। তো এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট হচ্ছে আন্টার্কটিকা মহাদেশের উপরে ওজোন গহ্বরের সৃষ্টি হয়েছে। ওজোন হোল বা ওজোন গহ্বর যেটা বলছে সেটা আন্টার্কটিকা মহাদেশের উপর সৃষ্টি হয়েছে, অর্থাৎ দক্ষিণ মেরুতে। আর ওজোন স্তর কেন গহ্বর বা ওজোন হোল সৃষ্টি হয় সেটা আমরা জানি যে বায়ুমণ্ডলে ক্লোরোফ্লোরোকার্বন বা CFC গ্যাসের আধিক্য হলে তা ওজোন স্তরকে কিন্তু ক্ষয় করে দেয়। আর ওজোন স্তরকে কি বলা হয়? একে বলা হচ্ছে প্রাকৃতিক সৌরপর্দা, অর্থাৎ সূর্যের যে বিভিন্ন কসমিক রে বা আল্ট্রাভায়োলেট রে যেগুলো রয়েছে সেগুলোকে পৃথিবীতে আসতে প্রোটেক্ট করে থাকে, অর্থাৎ ছাতার মতো ঘিরে থাকে। তো এই হচ্ছে ওজোন স্তরের গুরুত্ব। আর ওজোন হোল হয়ে গেলে সেই
সেই ছিদ্রের মধ্যে দিয়ে কিন্তু ওই সমস্ত অতিবেগুনি রশ্মিগুলো কিন্তু চলে আসবে পৃথিবীতে, এবং যা জীবজগতের পক্ষে খুবই কিন্তু ক্ষতিকারক। নেক্সট হচ্ছে যেটা, যে মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার 8 কিলোমিটার মধ্যে বিস্তৃত থাকে। অর্থাৎ মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার স্তরটা কিন্তু 8 কিলোমিটার থাকে, কিন্তু সেটাই যদি আমরা নিরক্ষীয় অঞ্চলের দিকে যাই সেখানে কিন্তু 18 থেকে 20 কিলোমিটার মধ্যে কিন্তু যেতে হবে, তবে কিন্তু এই স্তরটা থাকে, তার বিস্তার। কিন্তু ট্রপোস্ফিয়ারটা কিন্তু যখন মেরু অঞ্চলের দিকে যাচ্ছে, তাহলে সেই মেরু অঞ্চলের দিকে কিন্তু এটা কমে যাচ্ছে, এখানে 8 কিলোমিটার মধ্যে থাকছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক্সোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এক্সোস্ফিয়ারের স্তরে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আর আমরা কি জানি, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়, হ্রাস পায়, যাকে নর্মাল ল্যাপস বলা হয় বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলে। যেটা জানি আমরা 6.4 কোনো বই 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার 1 কিলোমিটার বা 1000 মিটার। ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে ওজোন মন্ডল থাকে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন জোন, এটা বলে স্ট্র্যাটোস্ফিয়ারিক ওজোন লেয়ার। ওকে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের পর স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে রয়েছে ওজোনোস্ফিয়ার বা ওজোন মন্ডল। ঠিক আছে, আর এটা প্রায় স্ট্র্যাটোস্ফিয়ারের যে ওজোন মন্ডল রয়েছে, এটাকে ওজোনোস্ফিয়ার বলছে। এটা মোটামুটি ওখানে 30 কিলোমিটারের মধ্যে কিন্তু এটা থাকে। ওজোনোস্ফিয়ারটা 30 কিলোমিটারের মধ্যে, স্ট্র্যাটোস্ফিয়ারটা যে 30 কিলোমিটারের মধ্যে, প্রথম 30 কিলোমিটারের মধ্যে কিন্তু এটা থাকে। আর স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোপোজ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারটা কত, ট্রপোপোজ যেটা রয়ে গেল, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ডিভাইড, সেখান থেকে শুরু করে উপর দিকে একদম 50 কিলোমিটার পর্যন্ত, তার মানে একদম ভূপৃষ্ঠ থেকে যে 50 কিলোমিটার, তার মধ্যে কিন্তু এর বিস্তারটা কিন্তু থাকছে। ঠিক আছে, নেক্সট, ঊর্ধ্বাকাশে প্রবলভাবে প্রবাহিত বায়ু প্রবাহকে জেট বায়ু বলা হয়। জেট বায়ু প্রবাহ বা জেট স্ট্রিম। আর জেট স্ট্রিম গুলো আমরা কি জানি, যে এটা স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে যায়, তাই তো সেই জেট বায়ু প্রবাহ গুলো তাদের যে ধোঁয়াগুলো, সেই ধোঁয়া ছেড়ে যায়, সেই ধোঁয়া পথগুলো, সেগুলো অনেকক্ষণ পর্যন্ত বায়ুতে থাকে। কেননা স্ট্র্যাটোস্ফিয়ার এমনি শান্ত মন্ডল, ট্রপোস্ফিয়ারকে বলা হয় যেরকম ক্ষুদ্র মন্ডল, স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মন্ডল বলা হয়। তো ওখানে বায়ু প্রবাহ একদম খুব একটা, ঝড় ঝঞ্ঝা এই সমস্ত বায়ু প্রবাহ খুব একটা থাকে না, সেই জন্য ওই অঞ্চলকে বলা হচ্ছে শান্ত মন্ডল। সেখানে জেট বায়ুগুলো ওখানে যাচ্ছে, হ্যাঁ, তাহলে জেট বিমানগুলো ওখানে যাচ্ছে। তো সেই জেট বায়ু বিমান থেকেই কিন্তু জেট বায়ু কথাটা এসছে আর কি। তো এটা ঊর্ধ্বাকাশে দেখা যাচ্ছে কি, যে এটাকে বলা হচ্ছে আপার ইয়ার ওয়েস্টার্লি। জেট বায়ু হচ্ছে আপার ইয়ার ওয়েস্টার্লিজ। ঠিক আছে, অর্থাৎ আপার ইয়ার মানে হচ্ছে উচ্চ বায়ুমণ্ডলীয় পশ্চিমা বায়ু প্রকারে। ঠিক আছে, আর অ্যাভারেজ স্পিড কত থাকে, 130 থেকে 225 বা 250 মধ্যে পার আওয়ার, অত প্রতি ঘন্টায়। এবং কোনো সময় এটা কিন্তু 450 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত এটা চলে যেতে পারে। তাহলে আপার ইয়ার ওয়েস্টার্লি দুটো খুব মানে বেগে প্রবাহিত হয় এই বায়ু প্রবাহটা। কারণ আপার ইয়ার তো সেখানে কোনো বাধা বিঘ্ন থাকে না, সেই জন্য প্রচন্ড দ্রুত গতিতে যায়। আর জেট কথাটা আমরা জানি, জেট বায়ু ওই জন্যই এসছে। জেট বিমান, যেরকম জেট বিমান প্রচন্ড গতিতে প্রবাহিত বিমানগুলো যায়, সেই নামের সঙ্গে কিন্তু একটা সিমিলারিটি কিন্তু রয়েছে। এবার হচ্ছে অস্ট্রেলিয়া গ্রিন হাউস গ্যাস হ্রাসের জন্য কার্বন ট্যাক্স চালু করেছে। গ্রিন হাউস গ্যাস গুলো তো বিভিন্ন তৈরি হচ্ছে, তো সেখানে কার্বন ট্যাক্স চালু করলো অস্ট্রেলিয়া। কত সালে কার্বন ট্যাক্স চালু করলো শুধু নয়, কোন সালে যদি বলে তাহলে 2012 হচ্ছে আনসার। ঠিক আছে, তো কার্বন ট্যাক্স ব্যাপারটা কি, অর্থাৎ কার্বন উৎপাদন করার জন্য তাকে যে পেনাল্টি দিতে হচ্ছে, সেইটাই হচ্ছে কার্বন ট্যাক্স। অর্থাৎ যত বেশি কার্বন পরিমাণ তৈরি করবে, অর্থাৎ বেশি দূষণ ঘটাচ্ছে, তার জন্য তার উপর ট্যাক্স চেপে গেল। আমরা যেরকম বেশি ইনকাম করলে মানে বা তাকে যাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, সেরকম এখানে কার্বন বেশি উৎপাদন করা মানে তার জন্য একটা ট্যাক্স চালু করলো, যাতে কার্বন উৎপাদনটা কম করে লোকে। ট্যাক্স দিতে হবে, তাহলে কার্বন উৎপাদনের প্রবণতা কিন্তু কমবে। এটা একটা গুড ইনিশিয়েটিভ, হ্যাঁ, এবং এটা দূষণ নিয়ন্ত্রণের জন্য একটা ইনিশিয়েটিভ বলা যেতে পারে। এরপর বলছে অ্যাসিড বৃষ্টির জন্য স্টোন ক্যান্সার হয়। স্টোন মানে হচ্ছে পাথরের ক্যান্সার। পাথর আবার ক্যান্সার ব্যাপারটা, আমাদের তাজমহলে কিন্তু স্টোন ক্যান্সার আছে। তাজমহল কিন্তু অনেক, তাজমহলের গায়ে যে পাথর আছে, যে তাজমহলের যে শ্বেত পাথর যেটা, তো তার মধ্যে কিন্তু অনেক ছোপ পড়ে গেছে, ছাপ পড়ে গেছে, দাগ পড়ে গেছে। ঠিক আছে, সেটা খালি যে মানে গুটকা পান খেয়েই যে দাগ হয়েছে তা কিন্তু নয়, সামগ্রিকভাবে গায়েতে কিন্তু অনেক
ছোপ ছোপ দাগ পড়ে গেছে বা একটা হলদে দাগ লেয়ার আস্তরণ পড়ে যাচ্ছে। তো এর একটা সিগনিফিকেন্স আছে। ব্যাপারটা হচ্ছে যে এটা মেনলি হচ্ছে কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য, অ্যাসিড রেন। কি করে হচ্ছে না, বায়ুমণ্ডলে সালফার ডাইঅক্সাইড আছে, তার সঙ্গে জলীয় বাষ্প বা জলকণা মিশ্রিত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। সেই সালফিউরিক অ্যাসিডটা বৃষ্টিপাতের সময় যখন নেমে আসে সেটা কিন্তু ওই যে কোনো উদ্ভিদ প্রাণী সবার পক্ষে ক্ষতিকারক। আবার এই সমস্ত স্টোন বা পাথর এগুলোর ক্ষেত্রেও কিন্তু ক্ষতিকারক। তারা কিন্তু ওইগুলোকে কিন্তু চটিয়ে দেয় বা তার মধ্যে অনেক ছাপ ফেলে দেয়। তো তাজমহলের ক্ষেত্রে কিন্তু এটাই ঘটেছে। তো নিয়ার বাই আমরা জানি যে ওই আগ্রাতে তাজমহল আছে, তার কাছাকাছি ইউপিতে একটা অয়েল রিফাইনারি আছে মথুরার কাছে। তো সেই বায়ুমণ্ডলে যে অত্যধিক হারে যে দূষণ, সেই তারই কিন্তু ইম্প্যাক্ট বা ফলাফল কিন্তু এগুলো কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে স্টোন ক্যান্সারের ব্যাপারটা। নেক্সট হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের রোধের জন্য মন্ট্রিল প্রোটোকল কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? এটা 1987। অর্থাৎ বললো যে ওজোন স্তর ক্ষয় আমরা করব না, বা ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি বা এই ধরনের বা যে রেফ্রিজারেশন বা এয়ার কুলার, এয়ার কন্ডিশন এগুলো ব্যবহার কম করলে যে ক্লোরোফ্লোরো কার্বনটা কমবে। তো সেই নিয়ে কিন্তু মন্ট্রিল প্রোটোকলটা হলো এবং সেখানে কিন্তু চুক্তি হলো। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেরু অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, সেখানে কিন্তু খুব ডেন্স হয়ে গেল ওজোন গ্যাসের ঘনত্বটা। তাহলে কোথায় কম হবে? তাহলে নিরক্ষীয় অঞ্চল থেকে কম হবে নিশ্চয়ই, ডেফিনেটলি। তাহলে অল্ট্রা স্ট্র্যাটাস মেঘকে মাঝারি উচ্চতার মেঘ বলা হয়। মেঘ বিভিন্ন উচ্চতা, অর্থাৎ একটা হচ্ছে একদম নিম্ন স্তরের মেঘ আছে, একটা আছে মাঝারি স্তরের মেঘ মধ্যম উচ্চতার, একটা আছে একদম আপার এয়ার মানে একদম খুব উঁচু স্তরের। তো এখানে অল্ট্রা স্ট্র্যাটাসটা হচ্ছে মাঝারি উচ্চতার মেঘ। ঠিক আছে, তো আমরা এখানে তাহলে একটা উচ্চ মেঘের নাম বলি। তাহলে উচ্চ মেঘ যদি হয় সেখানে বলবো আমরা সিরাস বা সিরো কিউমুলাস বলতে পারি, হ্যাঁ, বা সিরো স্ট্র্যাটাস বলতে পারি। আবার কিউমুলাস বা কিউমুলোনিম্বাস মেঘ, এটা হচ্ছে নিম্ন স্তরের মেঘ বা নিচু মেঘ। তাহলে একটা উঁচু মেঘ, নিচু মেঘ। আর এই কিউমুলোনিম্বাস মেঘের একটা সিগনিফিকেন্স আছে, যেটা হচ্ছে যে একে বর্ষণ মেঘ বলা হয়। প্রচুর বৃষ্টিপাত হয় এই মেঘের মাধ্যমে, এবং আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চলে যে ফোরঅকুলার রেনফল হয়, অর্থাৎ যে পরিচলন বৃষ্টিপাত হয়, সেখানে কিউমুলোনিম্বাস মেঘের মাধ্যমে প্রচুর বৃষ্টিপাত হয়। নেক্সট, রোন উপত্যকা মিস্টাল বায়ু প্রবাহিত হয়। রোন উপত্যকা, আর ফ্রান্সের রোন উপত্যকা জানি, রাইন, রোন এই সমস্ত গুলো ফ্রান্সের, এটা রোন উপত্যকা। এখানে মিস্টাল, এটা হচ্ছে একটা শীতল বায়ু প্রবাহ। ঠিক আছে, ঠিক সেইভাবে যদি আমরা আড্রিয়াটিক উপকূলে একটা বায়ু প্রবাহ কথা আমরা যদি বলি, সেটা হচ্ছে বোরো বায়ু প্রবাহ। ঠিক আছে, বোরো। এবার হচ্ছে ব্যারোক্লিনিক বায়ুপুঞ্জে সমচাপ এবং সমতাপ রেখা পরস্পরকে ছেদ করে থাকে। ঠিক আছে, সমচাপ রেখা এবং সমতাপ রেখা দুটো তো ডিফারেন্ট। একই উচ্চতা বিশিষ্ট, একই চাপ বিশিষ্ট স্থানগুলিতে সমচাপ রেখা যোগ করা হয়, একই তাপ বিশিষ্ট স্থানগুলোকে বলা হচ্ছে সমতাপ। তাহলে একটা আছে আইসোবার, একটা হচ্ছে আইসোথার্ম। এই ব্যারোক্লিনিক বায়ুপুঞ্জে কিন্তু এরা পরস্পরকে ছেদ করে। নেক্সট হচ্ছে বৃষ্টিপাতে বার্জারান ফিন্ডিশন তত্ত্বটি আইস ক্রিস্টাল থিওরি নামে পরিচিত। ঠিক আছে, আইস মানে বরফের ক্লাস গঠন বলা হয়। ঠিক আছে, ঠিক সেইভাবে এখানে বৃষ্টিপাতে আরেকটি তত্ত্ব আছে, তার নাম হচ্ছে কোলিশন তত্ত্ব। সেটাকে দিয়েছিল, সেই কোলিশন তত্ত্ব দিয়েছিল ইজি বোয়েনের নামটা মনে রাখতে হবে কোলিশন থিওরির ক্ষেত্রে বৃষ্টিপাতের। নেক্সট হচ্ছে পরিচালন পদ্ধতিতে বায়ুর উল্লম্ব সঞ্চালন দ্বারা ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে থাকে। পরিচালন পদ্ধতিতে বায়ুর উল্লম্ব, অর্থাৎ পরিচালন, জানি যে পরিচালন, এখানে পরিচালন স্রোত হয়, তাহলে উল্লম্ব একবার উপরে যাচ্ছে একবার নিচে আসছে, অর্থাৎ উপরেরটা গিয়ে ঠান্ডা হয়ে গেল, সেটা আবার নিচে দিয়ে চলে আসতে পারে, আবার নিচে গরম হয়ে আবার সেটা হালকা হয়ে উপরে দেবে। এই যে স্রোতটা চলছে, এটাকে বলা হচ্ছে উপর নিচে, এটাকে বলা হচ্ছে পরিচালন স্রোত বা কনভেক্টিভ কারেন্ট। ঠিক আছে, এটা পরিচালন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সূর্যরশ্মির তাপীয় ফল এবং অ্যালবেডোর পরিমাণের মধ্যে ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ একটা বাড়লে একটা কমবে, একটা কমলে আর একটা বাড়বে, একে বলা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। সূর্যরশ্মির তাপীয় ফল হচ্ছে ইনসুলেশন। আর অ্যালবেডো পরিমাণ, আমরা জানি অ্যালবেডো কি, যেটা যে পরিমাণ সূর্যরশ্মি আসছে, যেটা ইনকামিং সোলার রেডিয়েশন বা রে, তার কিছুটা অংশ কিন্তু বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে ডাইরেক্টলি ফিরে যাচ্ছে একদম মহাকাশে, সেটা হচ্ছে মহাশূন্যে, সেটা হচ্ছে 34%। যদি 100% আসে, তার মধ্যে 34% কিন্তু উত্তপ্ত করলো না, চলে গেল। বাকি তাহলে কত? 66% কিন্তু রেসপন্সিবল ফর দ্য হিটিং অফ দ্য আর্থ। ঠিক আছে, তাহলে এই 34% যেটা ফিরে গেল ব্যাক করে, সেটাই হচ্ছে অ্যালবেডো।
তাহলে এইটার এই সূর্যশী তাপীয় ফলন অ্যালবার্টের মধ্যে বলছে একটা ব্যস্ত সম্পর্ক রয়েছে। নেক্সট বলছে কি যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বনিম্ন। নিরক্ষীয় অঞ্চল আমরা জানি যে ইকুয়াটোরিয়াল রিজিয়ন, তাহলে এখানে উষ্ণতা প্রসর কি তার সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বিয়োগফল তাকে বা যেটা ডিফারেন্ট সেটাকে বলা হচ্ছে উষ্ণতার প্রসর। নিরক্ষীয় অঞ্চলে তো সেটা খুবই সর্বনিম্ন, তার কারণ হচ্ছে এখানে তো নিরক্ষীয় অঞ্চলে মানে সর্বোচ্চ সর্বনিম্নের মধ্যে পার্থক্য এটা বোঝা যায় না, সবসময় একই রকম প্রায় সারা বছর ধরে বা দিন এবং রাতের মধ্যে এমন কিছু উষ্ণতার পরিবর্তন এখানে হয় না নিরক্ষীয় অঞ্চলে, ঠিক আছে, সবসময় একটা সমভাব থাকে, সেই জন্য উষ্ণতার প্রসরটাও কিন্তু এই অঞ্চলে খুবই কম, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেরুতে ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায়। পেরুতে ভূমধ্যসাগরের জলবায়ু, ভূমধ্যসাগরের জলবায়ু আমরা কি জানি যে ভূমধ্যসাগরে তার চার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান ক্লাইমেট বলা হয়। এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে শীতকালে বৃষ্টিপাত এবং হচ্ছে গ্রীষ্মকাল উষ্ণ থাকে এবং শুষ্ক প্রকৃতির থাকে, আর সারা বছর ধরে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে। এটা হচ্ছে ভূমধ্যসাগরের জলবায়ু বৈশিষ্ট্য। তাই যেমন ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলগুলিতে কিন্তু ফলের চাষ ভালো হয় ওখানে, বা এবং ওই অঞ্চলে সিনেমা শিল্প এই সমস্তগুলো গড়ে উঠেছে। এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে আর একটা গাছ বিখ্যাত যেটা হচ্ছে জলপাই গাছের নাম, যে কোন জলবায়ুতে দেখা যায় এটা প্রশ্ন হয়তো আসতে পারে, ঠিক আছে। এবার আমরা আসছি যে তাহলে অস্ট্রেলিয়ার আবার পার্থ যে আছে পার্থ, সেখানে কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ু কিন্তু দেখা যায়, ঠিক আছে, এটা রিলেটেড বললাম। নেক্সট হচ্ছে কুমেরুবৃত্ত এবং সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টির মূল কারণ হচ্ছে কোরিওলিস বল বা কোরিওলিস ফোর্স, অর্থাৎ পৃথিবীর আবর্তনজনিত যে কেন্দ্র বহির্মুখী বা সেন্ট্রিফুগাল ফোর্স সৃষ্টি হয়, তার ফলে পৃথিবীর আবর্তনের ফলে যে বল তাকে হচ্ছে কোরিওলিস বল। সেই কোরিওলিস বলটা হচ্ছে মেন কারণ রেসপন্সিবল ফর দ্য লো প্রেসার ইন কুমেরুবৃত্ত এবং সুমেরুবৃত্ত, অর্থাৎ কুমেরু এবং সুমেরুবৃত্তের যে নিম্নচাপ যেটা রয়েছে, অর্থাৎ দুই পোলের কাছাকাছি যে মেরুবৃত্ত অঞ্চলটা সৃষ্টি হলো, ঠিক আছে, এটা মেরুবিন্দু নয় মেরুবৃত্ত, ঠিক আছে, সেটা হচ্ছে অর্থাৎ সাবপোলার রিজিয়ন যেগুলো সাবপোলার, অর্থাৎ নর্দার্ন সাবপোলার এবং সাউদার্ন সাবপোলার যে রিজিয়ন যেগুলো, অর্থাৎ আর্কটিক এন্ড অ্যান্টার্কটিক সাবপোলার রিজিয়ন যেটা, সেই অঞ্চলে এখানে কিন্তু নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। তার কারণ কি, এখানে তো উষ্ণতা খুব, যে নিরক্ষীয় অঞ্চলে না হয় উষ্ণতা বেশি, কিন্তু এই অঞ্চলে তো সূর্যটা লম্বভাবে কিরণ দিচ্ছে না, তাহলে এখানকার কারণ হচ্ছে যে এখানকার হচ্ছে পৃথিবীর অধিক কোরিওলিস বল, এখানকার কোরিওলিস বলটা কিন্তু বেশি, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা হচ্ছে। নেক্সট বলেছে যেটা যে প্রসারিত নিম্নচাপ অঞ্চলকে ট্রাপ বলা হয়, অর্থাৎ নিম্নচাপ কখন হয়, যখন উষ্ণতা বাড়তে 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 আসছে, যখন খুব গরম হয়ে যায় সেখানে কিন্তু বায়ু উষ্ণতা হালকা হয়ে উপরে উঠে যায় এবং সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, লো প্রেসার ফর্ম করে, আমরা এটা জানি। কিন্তু সেটাতে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি এরকম ভাবে থাকে তখন তাকে বলা হচ্ছে ট্রাপ, সেই সিচুয়েশনটা। নেক্সট হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে হ্যাডলি কোষ দেখা যায়, হ্যাডলি কোষ এটাতে দেখা যায় যে ট্রাইসেলুলার যে সার্কুলেশন আছে, অর্থাৎ ত্রিকোষীয় বায়ু প্রবাহ ব্যবস্থা যেটা আমরা বলছি ট্রাইসেলুলার, তো প্রথম যেটা তাকে বলা হচ্ছে হ্যাডলি কোষ, তারপরে যেটা সেটাকে বলা হচ্ছে ফেরেস সেল, আর তারপরে হচ্ছে মেরু বায়ু প্রবাহ অঞ্চল। তাহলে হার্ডলি এই অঞ্চলটা দেখেছিল, অর্থাৎ ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলের যেটা বায়ু প্রবাহ, মেনলি এটা হচ্ছে আয়ন বায়ু প্রবাহ, এটা হচ্ছে পশ্চিমা বায়ু প্রবাহ, ফেরেল সেলটা হচ্ছে পশ্চিমা বায়ু প্রবাহ, আর এটা হচ্ছে মেরু বায়ু প্রবাহ। তাহলে ট্রাইসেলুলার তিনটে সেল ফর্ম করে হচ্ছে বলে যে ট্রাইসেলুলার বলা হচ্ছে। কে এটা দিয়েছিলেন না, পালম্যান বলে একজন জলবায়ুবিদ বা আবহাওয়াবিদ, উনি এটা দিয়েছিলেন, ট্রাইসেলুলার মেরিওডিনাল সার্কুলেশন বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা চলে আসছি এবার বিউফোর্ড স্কেলে বায়ু প্রবাহের শক্তির মাত্রা নির্ণয় করা হয়, ঠিক আছে, বায়ু প্রবাহের যে একটা শক্তি তার মাত্রা সেটা কার মাধ্যমে নির্ণয় করা হয়, বিউফোর্ড স্কেল, এটা মনে রাখবে, ঠিক আছে। সমচাপ রেখাগুলি কাছাকাছি অবস্থান করলে বায়ুচাপ ঢাল এবং বায়ু গতিবেগ বৃদ্ধি পায়, তাহলে কাছাকাছি খুব ঘন 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 সমচাপ রেখাগুলি, তাহলে সেখানে একটা স্টিপ স্লোপ যেরকম হয় সেরকম এখানে বায়ুচাপের ক্ষেত্রে একটা ঢালটা, কিন্তু ভূপৃষ্ঠে যেরকম এরকম খুব যদি সমোন্নতি রেখাগুলো থাকে তাহলে সেখানে একটা স্লোপিং হওয়ার সম্ভাবনা থাকে। তো সেরকম ঠিক এখানে বায়ুচাপ ঢালের ক্ষেত্রে একই ব্যাপার, সেটা বায়ুচাপ ঢাল বেশি হলে সেখানে বায়ু গতিবেগ বৃদ্ধি পাবে, ডেফিনেটলি বৃদ্ধি পাবে, সেটা জোরে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে জিওট্রপিক বায়ু সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়, জিওস্ট্রপিক বায়ু,
জিওস্ট্রপিক বায়ু এটা এক ধরনের বায়ু প্রবাহ, ঠিক আছে, সেটা সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়। নেক্সট, জেট স্ট্রিম ইন্ডেক্স সাইকেলের প্রথম পর্যায়কে বলা হচ্ছে হাই জোনাল ইন্ডেক্স গঠন করে। অর্থাৎ প্রথম পর্যায় তখন কিন্তু জাস্ট জেট স্ট্রিম যে ইন্ডেক্স সাইকেলটা শুরু হলো তখন একদম যেটা থাকে সেখানে কিন্তু জেট স্ট্রিমের যে গতিপথ সেটা কিন্তু একদম স্ট্রেট ওয়েতে থাকে বলা যেতে পারে। এটা হচ্ছে হাই জোনাল ইন্ডেক্স, স্পিড ফিড ভালোই থাকে এখানে। তারপরে যত হাই থেকে 4টা স্টেজ মোটামুটি অতিক্রম করে, তাহলে হাই এর পর তারপরে আর একটু যখন যায় তখন সামান্য একটু এর মধ্যে একটু বক্র ভাব দেখা দেয়। তার পরবর্তী স্টেজে আরো বক্রতা বাড়তে থাকে এবং শেষ পর্যায়ে একদম 4th স্টেজে যখন আসে তখন এইগুলো কিন্তু এই যে তাদের যে পথ সেগুলো কিন্তু সেলে পরিণত হয়, সেল হয়ে যায় এবং তাদের যে গতিপথ সেগুলো কিন্তু ভেঙে যায় সম্পূর্ণরূপে। এইখানে হচ্ছে লো জোনাল ইন্ডেক্স বলা হচ্ছে, একদম এরপরে এটা জেট স্ট্রিমে একদম যে ইন্ডেক্স সাইকেলটা কমপ্লিট হয়ে যায়, একদম শেষ হয়ে যায় জেট স্ট্রিমে। তো এটা হচ্ছে হাই থেকে লো এর মধ্যে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে শীতকালীন উপক্রান্তীয় জেটের গতিবেগ থাকে ঘন্টায় প্রায় 350 থেকে 375 কিলোমিটার, ঠিক আছে, 350 থেকে 375 কিলোমিটার গতিবেগ থাকে। আর আমরা এখানে একটা বলি যে ট্রপিক্যাল ইস্টার্লি জেট যেটা অর্থাৎ হচ্ছে ইস্টার্লি জেট, ট্রপিক্যাল অর্থাৎ পূর্বালি যেটা জেট বায়ু যেটা, সেটার গতিবেগ প্রায় 90 থেকে 100 কিলোমিটার পার আওয়ার থাকে, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। তো জেএনসেট মেন্টরের আমাদের যে বিভিন্ন সিরিজ শুরু হয়েছে, চ্যাম্পিয়ন জিকে সিরিজের একটা আমাদের প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন বা অলরেডি প্রোভাইড করা হয়েছে ক্লাস, যেমন অ্যাওয়ার্ডস এবং পুরস্কার এবং সম্মানের উপরে, তারপরে বিভিন্ন ব্যক্তিদের ছদ্ম নামের উপরে এবং উপনাম, আর বিভিন্ন সাহিত্যিকদের চরিত্র এবং তাদের যে স্রষ্টা তাদের কারা কোন চরিত্রটা তৈরি করলো সেই সমস্ত উপরে দেওয়া হয়েছে। যারা এই ক্লাসগুলি করনি তারা কিন্তু আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবে, কারণ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে পরীক্ষা হোক, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা চলে আসছি আবার আমাদের ক্লাসে। মেরু অঞ্চলে বা উচ্চ অক্ষাংশে সর্বনিম্ন আর্দ্রতা পরিলক্ষিত হয়। মেরু অঞ্চল বা উচ্চ অক্ষাংশে আর্দ্রতা কিন্তু পরিমাণ কমতে থাকে, যেটা কিন্তু নিরক্ষীয় অঞ্চলের দিকে কিন্তু আর্দ্রতা কিন্তু বাড়ে। ব্যারোগ্রামে বায়ুচাপের দুটো পরিবর্তন পরিমাপ করা হয়। ব্যারোগ্রাম একটা যেটা বায়ুচাপ যে দুটো পরিবর্তন, তার যে অর্থাৎ উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে যে পরিবর্তনটা, হ্যাঁ, কত দুটো হচ্ছে কিভাবে হচ্ছে সেটা ব্যারোগ্রামের মাধ্যমে ভালোভাবে এটা ধরা পড়ে, ঠিক আছে। প্রসঙ্গটা একটা বলি যে আমরা জানি তো ব্যারোমিটার মাধ্যমে, পটেন্স ব্যারোমিটার মাধ্যমে বায়ুচাপ মাপা হয়। নেক্সট হচ্ছে উষ্ণতা এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতার মধ্যে সরল সম্পর্ক বিদ্যমান। উষ্ণতা এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি, টেম্পারেচার রিলেটিভ হিউমিডিটির মধ্যে কি আছে না সরল সম্পর্কটা, অর্থাৎ হচ্ছে একটা সিম্পল রিলেশনশিপ, ঠিক আছে। সেটা একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে, সরি একটা বাড়লে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে, একটা সরল সম্পর্ক রয়েছে। নেক্সট, জলীয় বাষ্পের ঘনীভবনের জন্য আর্দ্র বায়ুর উষ্ণতাকে শিশিরাঙ্কের নিচে নামতে হবে। অর্থাৎ জলীয় বাষ্পকে ঘনীভূত হতে গেলে, বায়ুতে জলীয় বাষ্প রয়েছে তাকে ঘনীভবন হতে হবে, এবং সেখানে কি হতে আর্দ্র বায়ুর উষ্ণতাকে শিশিরাঙ্ক, অর্থাৎ শিশিরাঙ্ক যখন টেম্পারেচার হবে, হ্যাঁ, ডিউ পয়েন্টে যখন আসবে, সেই শিশিরাঙ্ক টেম্পারেচার হলেই কিন্তু মানে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, ঠিক আছে। শিশিরাঙ্ক তাপমাত্রায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%, আর এই শিশিরাঙ্ক তাপমাত্রা যখন আসে তখন বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত থাকে, একদম 100% স্যাচুরেটেড, সম্পূর্ণ হয়ে যায়, ঠিক আছে, এবং আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যায়। নেক্সট হচ্ছে টাইফু ঘূর্ণিঝড়টি জাপান সাগরে দেখা যায়। টাইফু ঘূর্ণিঝড় জাপান সাগরে যদি দেখা যায়, তাহলে চীন সাগর কি দেখা যায়, টাইফুন বলে ঘূর্ণিঝড় আছে, সেটা চীন সাগরে দেখা যায়। নেক্সট, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত মূলত শীত ঋতুতে সৃষ্টি হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত যদি শীতের সৃষ্টি হয়, তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাত কোন সময় সৃষ্টি হয়, গ্রীষ্ম বা শরৎ সৃষ্টি হয়, গ্রীষ্ম, ঠিক আছে, গ্রীষ্ম বা শরৎ, ঠিক আছে, ক্রান্তীয় ঘূর্ণবাত অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোন। নেক্সট হচ্ছে ঘূর্ণবাতের সচলতা শক্তির মূল উৎস লিনতাপ এবং জলীয় বাষ্পের পরিমাণ। লিনতাপ বা লুকায়িত তাপ এবং জলীয় বাষ্প বা এটা যে জলীয় বাষ্প রয়েছে তার পরিমাণের উপর নির্ভর করছে। নেক্সট প্রশ্ন, অতিবেগ ঘূর্ণবাতে ভূপৃষ্ঠে বায়ু প্রতিসারী হয় এবং ঊর্ধ্বাকাশে অভিসারী। ঘূর্ণবাতে কি হয়, ঘূর্ণবাতে বায়ু কেন্দ্রের দিকে আসে, এখানে লো প্রেসার সিস্টেম মাঝখানে আসে। প্রতি ঘূর্ণবাতে কি হয়,
কেন্দ্র থেকে এখানে উচ্চচাপ হয়, কেন্দ্র থেকে দুপাশে চলে যায়, চারিদিকে চলে, দুপাশ নয় চারিদিকে চলে যায়, অর্থাৎ ভূপৃষ্ঠে এখানে বায়ু প্রতিসারী। আর ঊর্ধ্বাকাশে কি হয়, ঊর্ধ্বাকাশে হচ্ছে অভিসারী, ঊর্ধ্বাকাশে এক জায়গাতে আছে এইটা। আর জাস্ট অপোজিট মডেল ফলো করা হচ্ছে প্রতি ঘূর্ণবাদে। সিপি বায়ুপুঞ্জের উৎস হচ্ছে স্থলভাগ। সিপি মানে হচ্ছে কন্টিনেন্টাল পোলার, কন্টিনেন্ট মানে মহাদেশের অংশ, সেই জন্য এটা উৎসস্থল স্থলভাগ, কন্টিনেন্টাল পোলার। ঠিক এইভাবে যদি এমপি বলা হয়, এমপি মানে হচ্ছে মেরিটাইম পোলার, মেরিটাইম পোলার ইয়ারমাস, ঠিক আছে, বায়ুপুঞ্জ বা ইয়ারমাস। এর উৎপত্তি হচ্ছে তাহলে জলভাগ, তাহলে স্থলভাগ, ওটা হচ্ছে জলভাগ অর্থাৎ মহাদেশীয় অংশ, আর একটা হচ্ছে সামুদ্রিক অংশ। বায়ুপুঞ্জটিকে জল এবং স্থল উভয় স্থানেই দেখা যায়। হচ্ছে এমন একটা বায়ুপুঞ্জ যেটাকে জল এবং স্থল উভয় স্থানে দেখা যায়, অর্থাৎ এটি নিরক্ষীয় বায়ুপুঞ্জ। হচ্ছে নিরক্ষীয় বায়ুপুঞ্জ, ঠিক আছে, জল এবং স্থল উভয়তেই দেখা যায়। নেক্সট হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমা জেট উত্তরে সরে গেলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করতে শুরু করে। উপক্রান্তীয় পশ্চিমা জেটটা যখন বলছে যে উত্তরে সরে গেলে, তাহলে উত্তরে সরে গেলে মানে হিমালয়, এখানে হিমালয়, তাহলে হিমালয়ের উত্তরে চলে যাও, ঠিক আছে, হিমালয় উত্তরে চলে গেল, তাহলে এই অঞ্চলটা ভ্যাকেন্ট হয়ে গেল। তখন কিন্তু এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ইজিলি কিন্তু ভারতে প্রবেশ করার সুযোগ পায়, ঠিক আছে। নেক্সট, সারিবদ্ধভাবে সৃষ্ট ঝড়গুলিকে, বজ্র ঝড়কে বলা হচ্ছে স্কুয়াল, ঠিক আছে, সারিবদ্ধ একটা পর একটা পরে একটা আসছে যখন, এখানে সেই জন্য একে স্কুয়াল লাইনও বলা থাকে, স্কুয়াল লাইন, ঠিক আছে। তো জুন জুলাই মাসে দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয়, ব্যাপারটা বোঝা যাচ্ছে। তাহলে দক্ষিণ গোলার্ধে আমাদের বিপরীত, তো তখন তাহলে জুন জুলাই মাসে তাহলে আমাদের বিপরীতে তখন কি হচ্ছে, তখন শীতকাল থাকছে, সেখানে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত, অর্থাৎ সেই অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হচ্ছে। আর জাস্ট অপোজিট সিজন আমাদের উত্তর গোলার্ধে হচ্ছে। এটা বুদ্ধিমাত্রার উপর একটা প্রশ্ন, এটা ঠিক আছে, এই প্রশ্নগুলো বেশি দেয়, ঠিক আছে। আর এটা শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় ভূমধ্যসাগরীয় অঞ্চলকে, আমরা এটা জানি। নেক্সট হচ্ছে টর্নেডো ক্রান্তীয় ঘূর্ণবাদটি টুইস্টার নামে পরিচিত। টুইস্টার বলে একটা ফিল্ম বা মুভি ছিল একটা, খুব সুন্দর, ঝড়ের নিয়ে এটা। তো এটা ক্রান্তীয় ঘূর্ণবাদ টুইস্টার, এটা একটা টর্নেডোর একটা প্রকারভেদ বলা যেতে পারে। আর এটা কানাডা এবং ইউএসএ টা বেশি হয়, ঠিক আছে, ইউএসএ এবং কানাডা, ঠিক আছে, এটা মনে রাখুন। হ্যাঁ, নেক্সট, সিএস জলবায়ুটির মূল বৈশিষ্ট্য হলো গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র। কোন জলবায়ুটা দেখা যায়, সিএস, এটা কোপেনের ক্লাসিফিকেশন, কোপেনের যে জলবায়ু শ্রেণীবিভাগ রয়েছে, সিএস মানে হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। থর্নওয়েট শ্রেণীবিভাগে কি বললেন, জলবায়ু শ্রেণীবিভাগ অনুসারে উনি বললেন যে বাষ্পীভবনের পরিমাণের উপর উনি বেশি জোর দিয়েছিলেন। তাহলে উনি যেটা বাষ্পীভবন অর্থাৎ ইভাপোরেশনের উপরে উনি কিন্তু গুরুত্ব দিয়েছিলেন বেশি, থর্নওয়েট। আর থর্নওয়েট কোপেন যেরকম, কোপেনের বিএস জলবায়ুকে কি বলা হচ্ছে, বিএস উষ্ণ মরু জলবায়ুকে নির্দেশ করছে। উষ্ণ মরু একদম শুষ্ক যে মরু অঞ্চল, তাকে বিএস ক্লাইমেটের মাধ্যমে উনি নির্দেশ করলেন। ঠিক কোপেন ইটি যদি বলা হয়, ইটি জলবায়ু, তাহলে বড় হাতের টি, সেখানে তুন্দ্রা বলছে, এটাকে বলা হচ্ছে তুন্দ্রা জলবায়ু। তুন্দ্রা মানে হচ্ছে একদম যে পোলার অঞ্চল, শীতল একদম বরফে ঢাকা, সেটা। থর্নওয়েটের টিই সূচক অনুসারে, টি সূচক অনুসারে ইভাপোর ট্রান্সপিরেশন যেটা আর কি, টি, সেখানে ইউ ড্যাশ হচ্ছে তুন্দ্রা জলবায়ু কথাকে নির্দেশ করছে, ঠিক আছে। সেখানে ই ড্যাশ তুন্দ্রা জলবায়ুর কথা বলছে, ঠিক সেইভাবে যদি আমরা বলি এখানে যে ডি ড্যাশ কি জলবায়ুকে নির্দেশ করছে, তাহলে এখানে তৈগা বলবো, তৈগা বনভূমি আমরা জানি, নাম শুনেছি, তৈগা অঞ্চল একদম তুন্দ্রার পরেই তৈগা থাকে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ যে ক্লাইমেটোলজির উপরে বাছাই করা কিছু প্রশ্ন উত্তরের আলোচনা। নেক্সট আমরা চলে আসছি জীবভূগোল অর্থাৎ বায়োজিওগ্রাফি। বায়োজিওগ্রাফি কাকে, বায়োজিওগ্রাফি বা দুটো ভাগ, একটা হচ্ছে ফাইটো, একটা জুজিওগ্রাফি, অর্থাৎ একটা হচ্ছে প্রাণীজ, একটা হচ্ছে উদ্ভিজ্জ ভূগোল, দুটোকে মিলে হচ্ছে বায়োজিওগ্রাফি। সেই বায়োজিওগ্রাফি হচ্ছে বায়োলজিক্যাল ডিস্ট্রিবিউশন অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমেল বলা যেতে পারে, এবং তাদের বিভিন্ন ডেভেলপমেন্ট ওভার টাইম অ্যান্ড ফেজ, ঠিক আছে, ওটা স্থান কালের পরিপ্রেক্ষিতে ভূগোলটা এটাই আলোচনা করে, তাদের ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমেল স্পিসিস, ঠিক আছে। তো সেখানে তার যে ভৌগোলিক যে ইম্প্যাক্ট উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে, সেটাও কিন্তু এখানে আলোচিত হয়ে থাকে। তো বায়োজিওগ্রাফি আমাদের আলোচনা মেন চলে আসছে আমরা এখানে। বায়োজিওগ্রাফির প্রথম প্রশ্ন হচ্ছে রেঞ্জিনা মাটির প্রকৃতি হচ্ছে চুন জাতি। রেঞ্জিনা একটা সয়েল যেটা হচ্ছে লাইম, একটা চুনা,
মানে চুন জাতীয় এখানে, ঠিক আছে, অর্থাৎ এটা ক্ষারীয় প্রকৃতি। ঠিক সেইভাবে সোলঞ্চক যদি মাটি বলি সেটা হচ্ছে লবণাক্ত প্রকৃতি। সোলঞ্চক মাটি লবণাক্ত প্রকৃতি আছে, রিলেটেড। নেক্সট হচ্ছে ইলিউভিয়েশন প্রক্রিয়াতে মাটির বি স্তরে ঘটতে দেখা যায়। তাহলে এ স্তরে কোনটা ঘটলো? তাহলে এ স্তরে হচ্ছে এলুভিয়েশন, এলু, আর এটা হচ্ছে বি স্তরে হচ্ছে ইলু, ইলু, অর্থাৎ এ স্তর থেকে সমস্ত দ্রব্যগুলো বৃষ্টি হলো, সেইখানে ধৌত প্রক্রিয়াতে এসে বি স্তরে চলে এলো এবং বি স্তরে এসে কি করলো, এই উপাদানগুলো যেগুলো এ স্তর থেকে ক্ষয় করে এলো সেগুলো বি স্তরে এসে জমা হলো। তাহলে এটা হচ্ছে ধৌত প্রক্রিয়া স্তর, আর এটা হচ্ছে জমা হওয়া স্তর। একটা ক্ষয়, একটা হচ্ছে সঞ্চয়, একটা ক্ষয়, একটা সঞ্চয়। সেই জন্য এ স্তরকে বলা হচ্ছে এলুভিয়াল স্তর, বি স্তরকে বলা হচ্ছে ইলুভিয়াল স্তর। আর এ এবং বি স্তরকে একত্রে বলা হচ্ছে মিলিতভাবে বলা হয় সোলাম। আমরা জানি মাটির প্রোফাইলে এ এবং বি স্তরকে একত্রে বলা হচ্ছে সোলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আদর্শ মাটি পরিলেখ গঠনের জন্য আর্দ্র শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু প্রয়োজন। তাহলে একটা আইডিয়াল সয়েল প্রোফাইলের জন্য বলছে এই আর্দ্র শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ুটা। কোন জায়গাতে আবার খুব বেশি বৃষ্টিপাত হয়ে যায়, কোন জায়গাতে আবার বৃষ্টিপাত হয় না, যেমন মেরুর দিকে বৃষ্টিপাত হয় না, শীতল প্রকৃতি থাকে। আবার নিরক্ষীয় অঞ্চলে প্রচুর ধৌত প্রক্রিয়া হয়, প্রচুর বৃষ্টিপাত হয়ে যায়। কিন্তু এই নাতিশীতোষ্ণ প্রকৃতির এই জলবায়ুটা আর্দ্র শীতল নাতিশীতোষ্ণ, এখানে কিন্তু সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স কন্ডিশন থাকে বলে মৃত্তিকার আদর্শ প্রোফাইলটা সয়েল প্রোফাইল এখানে ফর্ম করে, অর্থাৎ সয়েল প্রোফাইল এন্ড হরাইজন গুলোর মধ্যে একটা সাম্য ভাব বজায় থাকে। নেক্সট হচ্ছে যে ক্ষারকীয় মৃত্তিকায় হাইড্রক্সিল আয়নের পরিমাণ বেশি থাকে। তাহলে একটা হাইড্রক্সিল আর একটা হাইড্রোজেন আয়ন। তাহলে একটা যদি, তাহলে আমরা যদি বলি যে তাহলে ক্ষারকীয় মাটি, আমরা যদি বলি ঠিক অ্যাসিড মৃত্তিকায়, অ্যাসিড ধর্মী মাটিতে বা অ্যাসিডিক সয়েলে কি থাকে, তাহলে সেখানে বলবো হাইড্রোজেন আয়ন বেশি থাকে। তাহলে একটা হাইড্রক্সিল আয়ন বেশন, একটা হাইড্রোজেন আয়ন বেশি। নেক্সট, মৃত্তিকার বি স্তরটি হলো সর্বাধিক খনিজ সমৃদ্ধ স্তর। কেন না, বি স্তরে তো সব জমা হলো, এটা হচ্ছে ইলুভিয়াল স্তর, এ স্তর থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে বি স্তরে জমা হলে বলবে এটা খনিজ সমৃদ্ধ স্তর। আর ও স্তর কি না, ও স্তর হচ্ছে উপরের দিকে, অর্থাৎ এর উপরে থাকে। তো এটা হচ্ছে সর্বাধিক জৈব পদার্থ সমৃদ্ধ স্তর। কেন না, একদম এটা ভূপৃষ্ঠের যে উপরের যে অংশটা থাকে সেইটাই লেয়ারটা ও স্তর বলা হচ্ছে। তা এখানেই তো উদ্ভিদ প্রাণী সবাই বসবাস করছে, তাহলে এটা জৈব পদার্থ স্বাভাবিকভাবেই বেশি হবে। মরা পচা জিনিস সমস্ত গলা যা সবকিছু ওখানে জমা হয়, ঠিক আছে, ও স্তরে। নেক্সট, মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে তার রং কালো হয়। জৈব পদার্থ অর্থাৎ জীবজাবে যত পরিমাণ বেশি হবে তত রংটা একটা কালো প্রকৃতির হয়, একটা ডিপ কালার হয়। নেক্সট, বালি মৃত্তিকাকে ভৌত শুষ্ক মৃত্তিকা বলে। বালির ভাগ বেশি থাকলে তাকে ভৌত শুষ্ক মৃত্তিকা বলে। আর তাহলে আমরা যদি বলি যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে, তাহলে উপকূলীয় যে লবণাক্ত মৃত্তিকা রয়েছে তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। ল্যাটেরাইট মাটিকে অক্সিসল বলে, ল্যাটেরাইট মাটি অক্সিসল বলে। চান্নজেম মাটিকে কি বলে, পেডোক্যাল মাটি বলে। মৃত্তিকা গঠনের তরুণ পর্যায়ে আবাবিকার শুরু হয়। হ্যাঁ, প্রথম পর্যায়ে তো তরুণ পর্যায়ে, মানে তখন তরুণ যৌবন পর্যন্ত বার্ধক্য একে একে আস্তে আস্তে মাটিটা ডেভেলপ হয়, উন্নত হয়। তো প্রথমে তো আবাবিকার হতে হবে, মাটি গঠনের জন্য তো আবাবিকার না হলে তো মানে চূর্ণ বিচূর্ণ না হলে রেগুলিট ফর্ম করবে কি আস্তে আস্তে, সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যে সমস্ত পদার্থ তৈরি করলো, তারপরে সেটা আরো সূক্ষ্মাতিসূক্ষ্ম হলো। হ্যাঁ, তারপরে তার সঙ্গে জৈব অজৈব পদার্থ মিশে গিয়ে রেগুলিটের সঙ্গে মিশে গিয়ে আস্তে আস্তে কিন্তু সয়েল ফর্মেশন হয় দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে। মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়লে মাটি ক্ষয় প্রবণতা কমে, ঠিক আছে, মাটি ক্ষয় প্রবণতা কমে যায় জৈব পদার্থের পরিমাণ বেশি হলে। কারণ সেখানে কি জৈব পদার্থ মানে কি, উদ্ভিদ এবং প্রাণী, তাহলে উদ্ভিদের দেহ, উদ্ভিদের শেকড় এই সমস্ত যদি থাকে ধরে রাখে, তাদের যে লিটার ফল হয় এই সমস্ত, তাহলে মাটির ক্ষয় প্রবণতা কমবে, উদ্ভিদ এখানে জৈব পদার্থ বেশি থাকবে। শান্তিনিকেতনের ক্ষয় ভূমিরূপ সৃষ্টি হয়েছে মাটির খাপ ক্ষয় বা গালি ইরোশনের মাধ্যমে। শান্তিনিকেতন, গনগনি এই সমস্ত স্থানগুলো আমরা নাম জানি পশ্চিম মেদিনীপুরে। এই সমস্ত অঞ্চলে প্রচুর পরিমাণে রিলস, গালি এই সমস্ত ফর্ম করে। এখানে যেটা বেশি হয়েছে শান্তিনিকেতন, সেটা হচ্ছে গালি ইরোশন বা খাপ ক্ষয়ের মাধ্যমে, ঠিক আছে। নেক্সট বলছে যে কম সূর্যালোকে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদকে সিওফাইট বলা হয়। যেখানে কম সূর্যালোক কম লাগে, কম সূর্যালোকে বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদদের বলা হচ্ছে সিওফাইট। আচ্ছা, নিরক্ষীয় অঞ্চলে উদ্ভিদ সমূহ মেগাথাম নামে পরিচিত। তাহলে মেগাথাম, তাহলে নিরক্ষীয় অঞ্চলে যদি মেগাথাম মানে প্রচুর পরিমাণ তাপমাত্রা, নিরক্ষীয় অঞ্চলে বেশি সূর্যালোক লম্বভাবে কিরণ দেয়,
ঠিক সেইভাবে তাহলে নাতিশীতোষ্ণ অঞ্চলে তাকে বলছে মেসোথাম, তাহলে মেগাথামে তার জাস্ট পরবর্তী, তাহলে সেখানে কম লাগে, সেটা মেসোথাম বলছে। এবার বলছে বালি এবং কাঁকড়ের মধ্যে জন্মানো উদ্ভিদকে স্যামোফাইট বলা হয়। বালি কাঁকড় এই সমস্ত মধ্যে জন্মাচ্ছে যাদের উদ্ভিদ স্যামোফাইট। ঠিক সেইভাবে পাথরের মধ্যে জন্মায়, পাথরের ফাটলের মধ্যে যদি জন্মায় তাকে বলা হচ্ছে চেসমোফাইট। এটা মনে রাখবে, চেসমোফাইট। সেলভা অরণ্যকে পৃথিবীর কার্বন সিঙ্ক বলা হয়। সেলভা অরণ্য কোনটা? সেলভা জানি হচ্ছে, আমরা জানি নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা ইকুয়েটোরিয়াল রেন ফরেস্ট। তাহলে একে অ্যামাজন ফরেস্ট কি বলা হচ্ছে? সেলভা, যে আমাজন, যে বিখ্যাত আমাজন জঙ্গল রয়েছে, আমাজন জঙ্গল, তাকে বলেছে সেলভা অরণ্য। একে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে যে অক্সিজেন উৎপন্ন হয়, যেখানে পৃথিবীর ফুসফুস, এবং সেখানে পিউরিফিকেশন হচ্ছে, অর্থাৎ পৃথিবী যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেগুলো এখানে পিউরিফাই হচ্ছে। এখানে সেই জন্য এখানে কার্বন সিঙ্ক বলা হচ্ছে, সমস্ত কার্বন যেন এখানে শোষণ করে নিচ্ছে এটা, ঠিক আছে, সেই জন্য কার্বন সিঙ্ক বলা হচ্ছে। এত পরিমাণে এখানে অরণ্য আছে। নেক্সট, কোন দেশের কাম্য বনভূমির পরিমাণ হবে 33.33%। কাম্য অর্থাৎ যেটা হচ্ছে এক্সপেক্টেড বনভূমি, ঠিক আছে, কতটা লাগবে অপটিমাম যেটা, ঠিক আছে, যে পরিমাণটা কাম্য সেটা হচ্ছে, সেটা কত না 33.33%। এটা হলে ভালো হয়। তার থেকে নিচে হয়ে গেলে কি হবে? সেখানে বনভূমি কমে গেলে সেটা পরিবেশ দূষণের সমস্যা দেখে দেবে। তাই সমস্ত কিছু ঠিক রাখতে গেলে, অর্থাৎ জীবনযাত্রা, সমস্ত কাজকর্ম, অর্থনৈতিক কাজকর্ম, মানুষের অন্যান্য কাজকর্ম সব ঠিক রাখতে গেলে বনভূমিটাকে ভাই কিন্তু 33.33% কিন্তু রাখতে হবে, যেটা অধিকাংশ দেশে কিন্তু বর্তমানে নেই। জেনসেন মেন্টারের যে আমাদের স্ট্যাটিক জিকের যে সমস্ত সিরিজ বিভিন্ন শুরু হয়েছিল, সেখানে আমাদের কখনো দিয়েছি আমরা ভারতের বিভিন্ন ব্যাঘ্র প্রকল্প, আমরা কখনো দিয়েছি বিভিন্ন সঙ্গীত এবং তাদের বাদ্যযন্ত্র, তারপরে দিয়েছি গুরুত্বপূর্ণ দিবস, তারপরে আমাদের এখানে দেওয়া হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, বিভিন্ন রাজ্যের নৃত্যশৈলী, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ এবং মহিলা সেই সম্পর্কিত, এবং ভারতের বিভিন্ন যে জাতীয় উদ্যান সেই সম্পর্কিত, এবং বিভিন্ন লেখকের গ্রন্থ সমূহ। এই ক্লাসগুলো কিন্তু হয়েছে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এগুলো আসে, যারা এখনো করোনি তাদেরকে বলছি তোমরা যেন অবশ্যই আই বাটনে ক্লিক করে যেন এগুলো কেউ করে নেবে। আর আমাদের সামনে কিন্তু বলে দিচ্ছি যে স্কুল সার্ভিস কমিশনে কিন্তু গ্রুপ সি এবং ডি কিন্তু অলরেডি অ্যাডভার্টাইজ পাবলিশ হয়ে গেছে। যে নিয়েও কিন্তু আমাদের কিন্তু যার উপরে কিন্তু ক্লাস আমাদের হবে, সেখানে নিশ্চয়ই আমরা এই ধরনের জিকে বা অন্যান্য ক্লাস আমরা নিশ্চয়ই এখানে করাবো। তোমরা কিন্তু এই চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখবে, দেখে রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু এটা পাবে, এবং বন্ধু বান্ধবদের মধ্যে এই কথা কিন্তু বলে এটা মাথায় রাখতে হবে। আর গ্রুপ সিডি স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু অক্টোবরেতেই হবে, তোমাদের শেষের দিকে এবং নভেম্বরের প্রথম দিকে, ঠিক আছে। অতএব তোমরা এই নিয়ে কিন্তু প্রস্তুত থাকো। নেক্সট প্রশ্ন, যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন পরিচালনা 1988 সাল থেকে চালু হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যৌথ বন পরিচালনা। এটা যে অরণ্য সংরক্ষণের একটা পদ্ধতি, যেখানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল এটা প্রথম চালু হয়েছে। নেক্সট হচ্ছে সামাজিক বনসৃজন প্রকল্প বা সোশ্যাল ফরেস্ট্রি চালু হয়েছে 1976 সালে। যেখানে কি করা হলো না, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে তাদেরকে কিন্তু এই অরণ্য সংরক্ষণের কাজে কিন্তু তাদেরকে অংশগ্রহণ করতে বলা হলো। যার ইফেক্ট কি হলো না, যার তারা সেলফ হেল্প গ্রুপ করলো এবং তারা তার মাধ্যমে কিন্তু মানে বনভূমি কিন্তু বনসৃজন করলো, তার লভ্যাংশ তারাও পেলো, অর্থাৎ তাদের ইনকাম জেনারেশনের একটা পথ হয়ে গেল। এবং সমাজের বিভিন্ন যে সমস্ত যে স্থান যেগুলো হচ্ছে পরিত্যক্ত ছিল, পতিত ছিল, সেই সমস্ত স্থানে কিন্তু বনভূমি হলো, যার ফলে কিন্তু বন সংরক্ষণের দিকটাও কিন্তু ভালো হলো এবং পরিবেশ কিন্তু রক্ষা পেল। তো এই ব্যাপারটা হয়েছে। নেক্সট হচ্ছে চিপকো আন্দোলন শুরু হয়েছে 1973 সালে। চিপকো অর্থাৎ গাড়োয়াল হিমালয়তে শুরু হয়েছিল। সুন্দরলাল বহুগুণাকে জানি আমরা, তার নাম, বিখ্যাত নাম। গাড়োয়াল হিমালয়ে তারা কি করলো, যে মহিলারা যখন গাছ কাটতে যাওয়া হলো, সেখানে যে মহিলারা কিন্তু গাছকে জড়িয়ে ধরেছিল। চিপকো কথাটা সেই জন্য এসেছে, জড়িয়ে ধরা থেকে। তো তারা কিন্তু কাটতে দেয়নি। যে সমস্ত সে যারা মানে এই সমস্ত বিক্ষোভ মানে অসাধু ব্যবসায়ী যারা ব্যবসাদার, তাদেরকে কিন্তু গাছ কাটা থেকে বিরত করেছিল তারা। এবং এই যে বিখ্যাত আন্দোলন পরিবেশ সম্পর্কিত, সেটা হচ্ছে চিপকো আন্দোলন। নেক্সট হচ্ছে যেটা প্রশ্ন, যে দাচিগ্রাম অভয়ারণ্যটি জম্মু কাশ্মীরে অবস্থিত। তো আমরা যদি বলি রণথম্বর অভয়ারণ্য প্রাণী সংরক্ষণ প্রকল্পটি কোথায়, তারা রাজস্থানে হবে, রিলেটেড একটা।
ক্রান্তীয় এবং নিরক্ষীয় অঞ্চলের দেশগুলিতে মেগা জীববৈচিত্র্য দেখা যায়, মেগা অর্থাৎ বেশি। ক্রান্তীয় এবং নিরক্ষীয় অঞ্চলে তো বৃষ্টিপাত উষ্ণতা সবই বেশি, তাহলে এখানে উদ্ভিদ এবং প্রাণী গ্রোথ বা তার ডেভেলপমেন্ট প্রচুর পিসিস এখানে সমাহার দেখা যাচ্ছে, সেই জন্য মেগা মেগা বায়োডাইভার্সিটি জোন বলা হচ্ছে এই অঞ্চলটা। প্রচুর সমাহার রয়েছে উদ্ভিদ এবং প্রাণীর, আমরা নামই জানি না এমন এমন উদ্ভিদ এবং প্রাণী, বা এখন আবিষ্কৃত হয়নি, সেই জন্য এটাকে বলা হচ্ছে মেগা বায়োডাইভার্সিটি জোন ক্রান্তীয় অঞ্চলটাকে। যেটা কিন্তু মেরুর দিকে আস্তে আস্তে কমতে থাকছে, মেগা থেকে আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে, এবং যখন পোলার অঞ্চলের দিকে যাচ্ছে সেটা কিন্তু বায়োডাইভার্সিটি কিন্তু লস হচ্ছে সেখানে। নেক্সট হচ্ছে নিউজিল্যান্ডকে কিউই পাখির দেশ বলা হয়, নিউজিল্যান্ডকে কিউই পাখির দেশ বলা হচ্ছে। ঠিক সেইভাবে আমরা বলতে পারি সাদা হাতির দেশ কাকে বলা হচ্ছে, থাইল্যান্ডকে। ক্যাঙ্গারুর দেশ কাকে বলে যদি বলি তাহলে অস্ট্রেলিয়াকে বলে। ঠিক আছে, এগুলো মনে রাখবো, এগুলো হচ্ছে বায়োডাইভার্সিটি রিলেটেডই প্রশ্ন। ভারতবর্ষ ওরিয়েন্টাল অ্যানিমেল জোনের মধ্যে পড়ছে, তাহলে অ্যানিমেল জোন হিসেবে যে পৃথিবীকে ভাগ করা হয়েছে বিভিন্ন ভাবে, তার মধ্যে ওরিয়েন্টাল অ্যানিমেল জোন হচ্ছে ভারতবর্ষ। আমরা যদি বলি ইথিওপিয়ান অ্যানিমেল জোনের মধ্যে কোনগুলো পড়ছে, তাহলে আফ্রিকান কান্ট্রি গুলো হচ্ছে ইথিওপিয়ান জোনের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে বিশ্ব প্রাণী বিকাশ দিবস পালন করা হয় 4 অক্টোবর। বিশ্ব প্রাণী বিকাশ দিবসটাকে পালন করা হচ্ছে 4 অক্টোবর। সেই জন্য যদি বলি আমরা যে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে বা বিশ্ব জীববৈচিত্র্য দিবস কোনটাকে পালন করা হয়, তাহলে আমরা বলবো 22শে মে, 22nd মে হচ্ছে বায়োডাইভার্সিটি ডে, এটা মনে রাখবো আমরা। নেক্সট সর্বশেষ প্রশ্ন এই বায়োজিওগ্রাফির প্রশ্নে বলছে দক্ষিণ আমেরিকা পক্ষী মহাদেশ নামে পরিচিত। এখানে প্রচুর পরিমাণে পাখির সমাহার দেখা যায়, সমাবেশ দেখা যায়, বায়োডাইভার্সিটি পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ আমেরিকার তাই বলা হচ্ছে পক্ষী মহাদেশ। এরপরে চলে আসছি আমরা পরিবেশ ভূগোল বা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, অর্থাৎ পরিবেশ। আমরা জানি যে আমাদের সারাউন্ডিংস অফ আস, আমাদের চারপাশে যা কিছু রয়েছে সেই পরিবেশ মেনলি। এখানে ফিজিক্যাল এনভায়রনমেন্টে আমরা বেশি গুরুত্ব দেবো এখানে। তাছাড়া এখানে যে অপ্রাকৃতিক পরিবেশও রয়েছে, তো আমাদের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক পরিবেশ দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই পরিবেশগুলো অন্তর্গত যেটা থাকছে সেখানে হচ্ছে ইকোসিস্টেম, বায়োম, সেখানে থাকছে আমাদের যে পরিবেশের যে পরিবেশ যে দূষণ, ঠিক আছে, এবং অন্যান্য যে ব্যাপারগুলো অ্যাসপেক্টগুলো থাকছে পরিবেশ সম্পর্কিত, সেই ব্যাপারগুলো যেমন হচ্ছে ইকোলজিক্যাল এবং বিভিন্ন যে পরিবেশ আন্দোলন, পরিবেশ যে সম্পর্কিত যে বিভিন্ন আইনি ব্যবস্থা, অন্যান্য সমস্ত কিছু আলোচনা এই পরিবেশগুলোর মধ্যে থাকছে। তো আমরা মেন ক্লাসের দিকে চলে আসছি এবার। প্রথমে রয়েছে অনেকগুলো খাদ্য শৃঙ্খল যুক্ত হয়ে যে জটিল খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল সেই একটা উৎপাদক থেকে শুরু হয়েছে, তারপরে প্রথম শ্রেণী খাদ্য, দ্বিতীয় শ্রেণী খাদ্য, এইভাবে আস্তে আস্তে গিয়ে সর্বোচ্চ খাদ্যকে গিয়ে শেষ হচ্ছে, এবং তাদের মৃত্যুর পর দেখা যাচ্ছে যে বিয়োজকের মাধ্যমে পরিবেশে ফিরে যায়। এই যে এইখানে যদি এই উৎপাদককে কেন্দ্র, একই উৎপাদককে কেন্দ্র করে যদি অনেকগুলো খাদ্য শৃঙ্খল গিয়ে এবং সর্বোচ্চ খাদ্য উৎপাদক এবং সর্বোচ্চ খাদ্য যদি একটা নির্দিষ্ট পর্যায়ে যায়, তাহলে সেই অঞ্চলে দেখা যাচ্ছে যে একটা জটিল বা কমপ্লেক্স একটা মানে ফুড চেইন সৃষ্টি হয়। সেইগুলো সমষ্টিটাকে বলা হচ্ছে ফুড ওয়েব, খাদ্য জাল। ঠিক আছে, তো খাদ্য জাল আমরা সেই প্রসঙ্গে আমরা জানি যে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের যে তাদের যে গঠনগত ওডাম বা এই সমস্ত তারা বিভিন্ন জীববিজ্ঞানী তারা এগুলোকে কিন্তু যথেষ্টভাবে ব্যাখ্যা করেছেন। নেক্সট হচ্ছে বাস্তুতন্ত্রের একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তর মাত্র সেখানে 10% শক্তি স্থানান্তরিত হয়। অর্থাৎ একটা স্তর থেকে পুষ্টি স্তর থেকে তারপরে ডিপেন্ড করে আরেকটা পুষ্টি স্তর সেখানে শক্তি পাচ্ছে বা খাদ্য পাচ্ছে, তারপর থেকে আরেকটা স্তরে যাচ্ছে, এগুলো হচ্ছে টপিক লেভেল। টপিক লেভেল 1, টপিক লেভেল 2, এইভাবে দেখা যাচ্ছে। এইভাবে যেতে 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 যত দূরে যাচ্ছে তত কিন্তু 10% করে শক্তি কিন্তু সেখানে মাত্রা স্থান। অর্থাৎ এই স্তর T1 যেটা শক্তি পেল তার 10% T2 এ গেল, তার আবার 10% হচ্ছে T3 তে যাবে। এইভাবে কিন্তু একটা প্রোগ্রেসিভলি একটা তার ডিক্রিজ হচ্ছে শক্তির একটা, এবং শক্তির একটা স্থানান্তর এইভাবে 10% ল। এটা প্রথম কে দেখলেন বাস্তুতন্ত্রে, হচ্ছে লিন্ডেম্যান দেখলেন। এই শক্তিটা যাচ্ছে বলেই কিন্তু সেই স্তর কিন্তু সেখানে কিন্তু ভালোভাবে কিন্তু বেঁচে থাকবার কিন্তু রসদ পাচ্ছে বা অন্যান্য পুষ্টি উপাদান পাচ্ছে এবং শক্তি পাচ্ছে। লিন্ডেম্যান এটা দেখেছিলেন বলে এটা লিন্ডেম্যানের 10% ল বলা হয়, 10% সূত্র বলা হয় লিন্ডেম্যান। ওকে, তাহলে দুটি বায়োমের মধ্যবর্তী স্থানকে বলা হচ্ছে ইকোটোন। তাহলে একটা দুটি বায়োম বা বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থানও বলতে পারি বায়োম। তাহলে একটা বায়োম হচ্ছে দেখা যাচ্ছে হয়তো যে এটা হচ্ছে উদ্ভিদ বায়োম, আর এই পাশে আছে
মরুভূমি বায়ম, ঠিক আছে, মরুবায়ম। তার মধ্যবর্তী স্থান কি না, সেটা একটা মিক্সিং জোন। সেখানে উদ্ভিদের বৈশিষ্ট্য কিছু থাকবে, আবার সেখানে কিন্তু মরুভূমির কিছু বৈশিষ্ট্য থাকবে। এটা গ্রাসল্যান্ড বায়ম বলতে পারি আমরা। তাহলে একটা উদ্ভিদ ফরেস্ট জোন, একটা হচ্ছে মরুভূমি, তার মাঝে হচ্ছে গ্রাসল্যান্ড, অর্থাৎ এখানে কিছু কিছু গাছও থাকবে, কিছু ঘাসও থাকবে, আবার মরুভূমির বালিও থাকতে পারে। এই যে অঞ্চল বা ট্রানজিশনাল জোনটা বলছে ইকোটোন, ঠিক আছে। এবার হচ্ছে সাভানা তৃণভূমির মাঝে মাঝে বৃক্ষ সমন্বিত অঞ্চলটাকে পার্কল্যান্ড সাভানা বলা হচ্ছে। পার্কল্যান্ড, পার্কে আমরা জানি গাছ থাকে, সাভানা তৃণভূমি রয়েছে, সেই তৃণভূমিতে প্রচুর ঘাস, তার মাঝে মাঝে ছোট ছোট এরকম গাছ রয়েছে। সুন্দর একটা দৃশ্য, কিন্তু সুদৃশ্য একটা অবস্থান, তাকে হচ্ছে পার্কল্যান্ড সাভানা। পার্কে যেরকম সুন্দর হয় সেরকম পার্কল্যান্ড সাভানা নাম দিয়েছে, ঠিক আছে। আর সাভানা তৃণভূমি কোথায় দেখা যায়? সাভানা তৃণভূমি হচ্ছে কি না, সাভানা হচ্ছে এটা হচ্ছে ট্রপিক্যাল গ্রাসল্যান্ড, হচ্ছে অর্থাৎ ট্রপিক্যাল অর্থাৎ ক্রান্তীয় বা উপক্রান্তীয় তৃণভূমিকে বলা হচ্ছে সাভানা। নেক্সট হচ্ছে টুন্ড্রা বায়মকে বলছে বন্ধা বায়ম বা বন্ধা ভূমি বলা হচ্ছে। বন্ধ, আমরা বান্ধত্ব এসেছে কি, যার যে বাচ্চা যখন হয় না তখন তাকে বান্ধত্ব বলা হয়। টুন্ড্রা বায়ম, টুন্ড্রা মানে হচ্ছে খুব শীতল বায়ম, এখানে উষ্ণতা একদম থাকে না, বছরে 2-1 মাস হয়তো টেম্পারেচার একটু বাড়ে, সারা বছর প্রায় বরফে ঢাকা থাকে এবং উষ্ণতা খুবই নিচে থাকে। সেই জন্য এখানে গ্রোথ, উদ্ভিদ এবং প্রাণী কোনো কিছুই ভালোভাবে বাঁচতে পারে না, সেই জন্য এখানে বন্ধা বায়ম এই জন্য একে তুলনা করা হয়েছে, ঠিক আছে, অতিরিক্ত ঠান্ডার জন্য। নেক্সট, বাস্তুতন্ত্র অন্তর্গত বাজ পাখি হচ্ছে অগ্নিভোর। তাহলে অগ্নিভোর, তাহলে আমরা কি জানি যে অগ্নিভোরকে বলা হচ্ছে সর্বভূ, অর্থাৎ সবকিছু খেয়ে নেয়। তারপরে প্রথমে থাকছে হার্বিভোর, কার্নিভোর, প্রথমে হার্বিভোর, তারপরে কার্নিভোর, তারপর থাকে অগ্নিভোর। অর্থাৎ প্রথমে হচ্ছে তৃণভোজী, তারপরে হচ্ছে মাংসাশী, তারপরে হচ্ছে সর্বভূ, যারা সবকিছু খেয়ে ফেলে, ঠিক আছে। বাজ পাখি হচ্ছে সেরকম একটি। তাহলে জলজ বাস্তুতন্ত্রের নিচে অংশে যে সমস্ত জীব বসবাস করে তাদের বেন্থস। তাহলে জলের বাস্তুতন্ত্রের নিচের তলায় যেগুলো থাকে বেন্থস। তাহলে প্রশ্ন উঠতে পারে যেগুলো উপরতলায় থাকে তাদের কি বলা হয়? তাদেরকে বলা হচ্ছে উপরতলায় নেকটন। তারা কি করে? ফ্রিলি সাঁতার কেটে এখান থেকে ওখান থেকে ঘুরে বেড়ায়, তাদেরকে নেকটন বলা হয়। সিউডোমোনাস হলো এক প্রকারের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। সিউডোমোনাস ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আমরা জানি কার্বন, এখানে হচ্ছে কার্বন চক্রের একটা নাইট্রোজেন চক্রের গুরুত্বপূর্ণ একটা অংশ। সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া গুলো তারা কি করে যে তারা ওই মাটি থেকে নাইট্রোজেনকে মুক্ত করে দেয়, সেই জন্য হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে সিউডোমোনাস, সেই ধরনের একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে। এবং পরিবেশের বুকে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে এবং মাটিতে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখে বলে সেখানে ওখানে ভালো চাষবাসও হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে সমস্ত রাসায়নিক দ্রব্যসমূহ তাকে প্রকৃতির কোলে জমা হয় তাকে রিজার্ভার পুল বলে, ঠিক আছে। তো রিজার্ভার পুল, সেখানে কি হচ্ছে রিজার্ভার পুল মানে অনেক কিছু সমস্ত বিভিন্ন রাসায়নিক দ্রব্যগুলো একটা প্রকৃতির বুকে জমা হতে থাকে। রিজার্ভার মানে রিজার্ভার কোনো কিছু জমা রাখা, রিজার্ভার পুল তৈরি করছে। নিরক্ষীয় চিরহরিৎ বায়মে প্রাণী পরিব্রাজনের হার হচ্ছে সর্বনিম্ন। প্রাণী পরিব্রাজন মানে কি? অ্যানিম্যাল মাইগ্রেশন। নিরক্ষীয় চিরহরিৎ বায়মে এটার পরিমাণটা খুবই কম। তার কারণটা একটা আছে, সেটা হচ্ছে যে নিরক্ষীয় চিরহরিৎ বায়মে তো এখানে তো বিভিন্ন প্রাণী সমাবেশ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে, এবং সেখানে তো উপযুক্ত এনভায়রনমেন্ট পাচ্ছে, সেখানে অনেকের সমাবেশ থাকছে বলে সেখানে মাইগ্রেট সেখানে কম করছে, সেই অঞ্চল থেকে যাচ্ছে না, সবকিছু পেয়ে যাচ্ছে ফ্যাসিলিটি, তো সেই জন্য যাচ্ছে না। আর সেটা যদি আমরা বলি যে তাহলে যে এই পরিব্রাজনের হারটা কোন বায়মের সব থেকে বেশি, এটা যেরকম সর্বনিম্ন, তাহলে সর্বোচ্চ কোন জায়গাতে, সেটা উত্তর হবে বলছে যে সুদান এবং ইথিওপিয়ান যে বায়মগুলো রয়েছে সেখানে রেটটা হাইয়েস্ট, বা আফ্রিকান যেগুলো সেখানে, কেননা সেখানে ডিফিকাল্টি এগুলো বেশি রয়েছে। তাহলে সুদান এই সমস্ত গুলো সেখানে মরুভূমি কিছুটা উষ্ণ প্রকৃতির আছে, আবার ইথিওপিয়াতে প্রচুর মানে তাদের ল্যান্ডফর্ম রিলেটেড বা জলবায়ু রিলেটেড অনেক বেরিয়ার বা অবস্টাকল রয়েছে, যেখানে সেইগুলো হচ্ছে মাইগ্রেশনের হারটা সেই অঞ্চলে কিন্তু বেশি। তারা কিন্তু চলে যেতে চায় এক জায়গা থেকে অন্য জায়গায়, কিন্তু এই অঞ্চলে কিন্তু যেতে চায়। নেক্সট, প্রবহমান জলের বাস্তুতন্ত্র হচ্ছে লেটিক নামে পরিচিত। প্রবহমান অর্থাৎ ফিক্স নয়, তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাইছে, চলে যেতে চাইছে, মুভ করছে, সেই রকম বাস্তুতন্ত্রকে বলা হচ্ছে লেটিক নামে পরিচিত। ঠিক আমরা যদি বলি যে স্থির জলের বাস্তুতন্ত্র, তাহলে কি নামে পরিচিত? তাকে বলা হচ্ছে লেন্টিক। স্থির জল মানে তাহলে পুকুর, হ্রদ, এগুলো একটা বদ্ধ বা আবদ্ধ জলাভূমি, তাকে বলা হচ্ছে লেন্টিক। তাহলে এটা হচ্ছে লেটিক আর একটা হচ্ছে লেন্টিক। প্রবহমান জল, নদীর জলকে প্রবহমান বলতে পারি। আচ্ছা,
জৈব ভূ রাসায়নিক চক্রগুলিকে বদ্ধ প্রণালী বলা যায়। আর একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। তাতে জৈব ভূ রাসায়নিক চক্র আমরা কি কি জানি না, কার্বন চক্র, অক্সিজেন চক্র, নাইট্রোজেন চক্র, সেগুলো হচ্ছে সব বদ্ধ প্রণালী। এবার হচ্ছে পানীয় জলে হয়ে গেছে, পানীয় জলে আর্সেনিকের পরিমাণ 0.05 মিলিগ্রাম পার লিটার হবে, ঠিক আছে। পানীয় জলে আর্সেনিকের পরিমাণটা এটার মধ্যে কিন্তু থাকে, ঠিক আছে। তার থেকে বেশি হয়ে গেলে কিন্তু সেখানে অর্থাৎ আর্সেনিক কনসেন্ট্রেশন বেশি হয়ে গেলে কিন্তু সেখানে আর্সেনিক দূষণ হবে, এবং আর্সেনিক দূষণ হলে বহু রোগ, আমাদের ভেতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেমে, হাতের মধ্যে, মুখের মধ্যে, জীবের মধ্যে, সমস্ত কিন্তু এর প্রভাব কিন্তু আর্সেনিক দূষণের ফলে হতে পারে, এবং ভয়ঙ্কর সমস্ত সব রোগ অসুখ হবে। এবং দেখা যাচ্ছে কি যে হাইয়েস্ট আর্সেনিক পলিউশনটা কোথায় হচ্ছে? হাইয়েস্ট আর্সেনিক পলিউশন হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিনে কিন্তু হাইয়েস্ট হচ্ছে। এবং এখানে ব্ল্যাক ফুড ডিজিজ বলে আর্সেনিক দূষণের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ রোগ ব্ল্যাক ফুড বলছে, এটা এটা কিন্তু আসছে। ব্ল্যাক ফুড ডিজিজটা কোন ব্ল্যাক ফুড ডিজিজ, হাতে ছাপ হয়ে যায়, ব্ল্যাক, সেটা কিন্তু আর্সেনিক দূষিত জলে এটা করলে কিন্তু হয়, এবং ঘা হয়ে যায় শরীরের মধ্যে অনেক জায়গাতে, এটা কিন্তু হয়, ব্ল্যাক ফুড ডিজিজটা হয়। তো জিএনসের মেন্টরের যে WBSSC SNST যে ক্লাস অলরেডি চালু হয়েছে, সেখানে অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের পৃথিবীর অভ্যন্তর বা জিওটেকটনিক্স এর ভূগাঠনিক বিদ্যার উপরে দুখানা ক্লাস দেওয়া হয়েছে, ভূমিরূপবিদ্যার উপরে কিন্তু দুখানা ক্লাস দেওয়া হয়েছে, আমাদের ওশেনোগ্রাফির উপরে একটা দেওয়া হয়েছে, এবং জিওগ্রাফিক্যাল থটের উপরে একটা, বা ভূগোল চিন্তার বিকাশের উপরে দেওয়া হয়েছে। 9, 10, 11, 12 যার যেটা প্রয়োজন সেটা কিন্তু এগুলো কিন্তু অবশ্যই যারা করনি তারা কিন্তু এগুলো আই বাটনে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নেবে। যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো, বাছাই করে সমস্ত প্রশ্নের ক্লাস। চলে আসছি আমরা নেক্সট প্রশ্ন। UNCFFC এর পুরো অর্থ কি? হচ্ছে ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট জলবায়ু এবং পরিবেশ দুটোই তো এখন বাঁচাতে হবে আমাদেরকে। ক্লাইমেট চেঞ্জ যে হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, মানুষের যে অতিরিক্ত দূষণ ঘটছে, তার জন্য সেই জন্য কি হচ্ছে, ইউনাইটেড নেশনস থেকে একটা এটা ফ্রেমওয়ার্ক ফর্ম করলো ক্লাইমেট চেঞ্জের জন্য। তো এটা কোন সালে গঠন করা হলো? এটা গঠন করা হলো 1992 সালে গঠন করা হয়েছিল। ইউএসএ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ইউএসএ চ্যাপ্টারে কিন্তু এটা হয়েছিল। বসুন্ধরা সম্মেলনের সঙ্গে নর্থ সাউথ ডিবেট। বসুন্ধরা সম্মেলন মানে কি? আর্থ সামিট। আর্থ সামিটে নর্থ সাউথ ডিবেটটি যুক্ত এই বিষয়টির সঙ্গে। তা বসুন্ধরা সম্মেলন কত সালে হয়েছিল? 2002-এ। এটা আর্থ সামিট হয়েছিল 2002-এ, ঠিক আছে। আর এটা আমরা দেখলাম কত, এটা হয়েছে 1992-এ, ঠিক আছে। 2002 আর্থ সামিট হলো। আর্থ সামিটের মেন কনসার্ন কি ছিল? এটা হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, ঠিক আছে। এখানকার মেন কনসার্ন ছিল যে পৃথিবীকে দূষণ মুক্ত করা, ঠিক আছে। এটাই তো মেন বসুন্ধরা সম্মেলনের মেন উদ্দেশ্য ছিল, এনভায়রনমেন্টাল পলিউশন কমানো, ঠিক আছে। আর্থ সামিট এখানে যে নর্থ সাউথ ডিবেট ব্যাপারটা কি? নর্থ সাউথ হচ্ছে শিল্পোন্নত এবং শিল্প অনুন্নত দেশগুলোর মধ্যে একটা চরম সংঘাত। তারা শিল্পোন্নত দেশগুলো মেনলি আমরা নর্দার্ন হেমিস্ফিয়ার বা নর্থের কান্ট্রিগুলোকে বলছি, তারা উন্নত। আর দক্ষিণের কান্ট্রিগুলো বা দক্ষিণের দেশগুলো হচ্ছে স্বল্পোন্নত বা শিল্পের দিক থেকে অতটা উন্নত নয়। তাহলে এরা কার্বন বেশি ইমিশন করছে, এরা কিন্তু কার্বন করছে না, কিন্তু ভাগিদার হতে হচ্ছে। যখন পরিবেশ দূষণ হচ্ছে তখন সকলকে ভাগিদার হতে হচ্ছে। সেটা কিন্তু নর্থ সাউথকে কাউকে ছাড়ছে না, যে না আমি কম উৎপাদন করেছি বলে আমার দূষণ কম হবে, আমি রোগমুক্ত থাকবো, তা কিন্তু নয়। নর্থ কিন্তু প্রচুর উৎপাদন করে দিল, শিল্প উৎপাদন করলো, তারা পরিবেশ দূষণ বেশি করে দিল, কিন্তু তার ইফেক্ট কিন্তু সকলকে, নর্থ সাউথ সকলকে, গোটা গ্লোবালি সেটা কিন্তু ছড়িয়ে পড়লো, ঠিক আছে। এই যে ডিবেট তাদের মধ্যে, এইটা মেনলি হচ্ছে শিল্প নত এবং শিল্প অনুন্নত দেশের মধ্যে যে বিতর্ক পরিবেশ এবং অর্থনীতি সম্পর্কিত, সেটা হচ্ছে নর্থ সাউথ ডিবেট, যেটা বসুন্ধরা সম্মেলনের কিন্তু সঙ্গে যুক্ত। গ্রেট লন্ডন ফগ, অর্থাৎ যে বিখ্যাত যে লন্ডন ফগ যে বিপর্যয় ঘটেছিল 1950 সালে, প্রচুর পরিমাণে কুয়াশা ঘটেছিল এবং যার ফলে কিন্তু প্রচুর মানুষজন মারা গিয়েছিল এখানে লন্ডন ফগে। এটা একটা ডিসাস্টার। ঠিক সেইভাবে আমাদের একটা কথা মনে পড়ে যাচ্ছে এখানে, সেটা হচ্ছে যে ভূপাল গ্যাস স্ট্র্যাটেজির কথা আমরা জানি, বা ভূপাল গ্যাস ডিসাস্টারের কথা আমরা জানি। সেখানে যে ভূপাল গ্যাস ট্র্যাজেডি যেটা হয়েছিল, সেখানে মিগ গ্যাস বলে একটা গ্যাস ছিল, মিগ, ঠিক আছে। এই মিগ গ্যাস লিক করেছিল
এবং প্রচুর প্রাণহানি হয়েছিল। ঘটনাটা কত ঘটেছিল? 1984 ঘটেছিল ভোপালে। খরাকে বলা হচ্ছে ক্রিপিং ডিসাস্টার। ক্রিপিং, হোয়াই ক্রিপিং? ক্রিপিং হচ্ছে কেন না হঠাৎ করে কিন্তু এটা শুরু হয় না। খরাটা একটা প্রোগ্রেসিভ ওয়েতে বাড়তে 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 দীর্ঘদিনের পরিপ্রেক্ষিতে একটা ল্যান্ড ঊষর হয়ে গিয়ে মরুভূমির দিকে পরিণত হয় বা সেখানে ডেজার্টিফিকেশন হয়ে যায়। মাটি আস্তে আস্তে শুষ্ক হয়ে যায়, জলের পরিমাণ কমে যায়, মাটি ফাটতে থাকে, আরো ফাটতে থাকে, চূর্ণ বিচূর্ণ হতে 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 মাটির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এই পদ্ধতিকে বলা হচ্ছে খরা। তাহলে খরা এক্সেসিভ জলের যখন কোনো স্থানে যখন নর্মালের থেকে একদম থেকে যখন 25% নিচে যখন হয়ে যায় বৃষ্টিপাত বা জলের পরিমাণ, তখন তো খরা দেখা দেয় সেই স্থানে যা হয় তার থেকে। সেই জন্য একে ক্রিপিং ইফেক্ট বলা হয়। ক্রিপিং ডিসাস্টার বা ক্রিপিং ইফেক্ট বলা হচ্ছে, কারণ একদিনে হচ্ছে না, ধীরে 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 তার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের যেটা আসছে বন্যা। খরা অপোজিট রয়েছে বন্যা বা ফ্লাড। তাকে বলা হচ্ছে যে আধা প্রাকৃতিক বিপর্যয়। কেন না আধা প্রাকৃতিক? অর্ধেকটা প্রাকৃতিক ভাবে হচ্ছে, কিছুটা হচ্ছে অ্যান্থ্রোপোজেনিক। বন্যা অ্যান্থ্রোপোজেনিক কারণ তো রয়েছে, মানুষের কারণে তো হচ্ছে। বাঁধকে মানুষ দুর্বল করে দিচ্ছে, হঠাৎ করে মানুষ জল ছেড়ে দিচ্ছে, তো সেইগুলোর মাধ্যমে সেটা অ্যান্থ্রোপোজেনিক কারণও রয়েছে। আবার প্রাকৃতিক কারণে প্রচুর বৃষ্টিপাত বা অন্যান্য কারণে কিন্তু হচ্ছে। এই যে বাঁধ ভাঙা বৃষ্টি, মেঘ ভাঙা বৃষ্টি, এগুলো হচ্ছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি বেসেল কনভেনশন। বেসেল কনভেনশনের মূল আলোচ্য বিষয় ছিল দুই সীমান্তবর্তী স্থানের মধ্যে দূষিত বর্জ্য পদার্থের চলাচল এবং নিক্ষেপ। দুটো সীমান্তবর্তী স্থান, মনে করি একটা দেশ একটা দেশ, তো তাদের যে ডাম্পিং করবে, যে বর্জ্য পদার্থ ফেলবে বা নিক্ষেপ করবে, সেই সম্পর্কে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে আমি কোন অঞ্চলে ফেলবো, ওরা কোন অঞ্চলে ফেলবে, কতটা জায়গায় অ্যাকর্ড করবে, কিভাবে কি হবে, বা দূষিত হয়ে গেলে তারা কিভাবে ম্যানেজ করবে, এই ব্যাপারটা। সেটা হচ্ছে বেসেল কনভেনশনে এইরকম একটা আলোচনা ঠিক হয়েছিল। বেসেল কনভেনশনে গুরুত্বপূর্ণ। এবং এই বেসেল কনভেনশনটা হয়েছিল কত সালে না 1989 হয়েছিল। নেক্সট আমরা চলে আসছি এবার যে প্রশ্ন, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাসটি উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ ঘটায়। ক্লোরোসিস যখন উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় তাকে বলা হচ্ছে ক্লোরোসিস। হচ্ছে সালফার ডাইঅক্সাইডের মাধ্যমে যেটা হয়। তারপরে প্রশ্ন, তুয়ারেগগণ সাহারা মরুভূমিতে বসবাস করে। তুয়ারেগগণ যদি সাহারা মরুভূমিতে বসবাস করে, তাহলে আমরা বলতে পারি যে আরবরা আরব বেদুইনরা আরব মরুভূমিতে বসবাস করে, বেদুইনরা। আবার তুন্দ্রা অঞ্চলে এস্কিমোরা বসবাস করে। তাহলে কতগুলো ট্রাইবস এর নাম আমরা জানতে পারলাম। তাহলে একটা হচ্ছে উষ্ণ মরু, একটা হচ্ছে শীতল মরু। তাহলে তুন্দ্রা অঞ্চল, সেখানে এস্কিমোরা বসবাস করে, শীতল মরু অঞ্চল। তাহলে অরুণাচল প্রদেশে মিসমি উপজাতিগণ বসবাস করে। মিসমি উপজাতিগণ ইন্ডিয়ান ট্রাইব একটা, সেখানে অরুণাচল প্রদেশে এটা বসবাস করে। ঠিক সেখানে টোডো উপজাতিগণ বসবাস করে। কোথায় টোডো উপজাতিগণ বসবাস করে? সে নীলগিরি পাহাড়ে। তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে এখানে বসবাস করে, গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। এবং এদের প্রধান উপজীবিকা হচ্ছে পশুপালন। ঠিক আছে, অ্যানিমেল রিয়ারিং। আফ্রিকার ভেল তৃণভূমিতে হট অ্যান্ড টপ নামক উপজাতি বসবাস করে। হট অ্যান্ড টপ এক উপজাতি, তারা বসবাস করে। তাহলে আফ্রিকা যদি ভেল বলা হয়, তাহলে অস্ট্রেলিয়া কি বলা হয়? অস্ট্রেলিয়া হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হচ্ছে ডাউন্স। অস্ট্রেলিয়া নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হচ্ছে ডাউন্স। এটা মনে রাখবে। জিন ব্যাংক হলো এক ধরনের এক্স সিটু সংরক্ষণ। অর্থাৎ এক্স সিটু মানে কি, যে কোনো একটা নির্দিষ্ট স্থানেই যদি উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। আর এক্স সিটু যে স্থানে তাদের বসবাস করা বা উৎপত্তি হয় সেখান থেকে দূরবর্তী স্থানে নিয়ে গিয়ে, তাহলে জিন ব্যাংক, এই সমস্ত জিন ব্যাংক, সেখানে জেনেটিক্যালি সেখানে জিন কোন উদ্ভিদ এবং প্রাণীর জিনকে রেখে সেই তার পরিপ্রেক্ষিতে অন্যান্য আবার উন্নত ধরনের বীজ বা তৈরি করা হয় বা সেখান থেকে গবেষণা করা হয়। সেই সংরক্ষণটাকে বলা হচ্ছে এক্স সিটু। আর ইন সিটু সংরক্ষণ হচ্ছে সেই স্থানে যদি করা হয় তাকে ইন সিটু সংরক্ষণ বলছে। তাহলে সেটা কি, ন্যাশনাল পার্ক, সেঞ্চুরি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, এগুলোতে। অর্থাৎ সেই স্থানেই সংরক্ষণ করা উদ্ভিদ এবং প্রাণীদের, সেটা হচ্ছে ইন সিটু। 2010 সালে পরিবেশ সংক্রান্ত গ্রিন বেঞ্চ গঠন করা হলো। পরিবেশ সংক্রান্ত যে একটা গ্রিন বেঞ্চ, অর্থাৎ এটা হচ্ছে আইনি ব্যাপার। পরিবেশকে কেউ ক্ষতি করলে তার যে পানিশমেন্ট, তার যে আইনি ব্যবস্থাপনা, এইগুলো সম্পর্কিত হচ্ছে গ্রিন বেঞ্চ। একটা স্পেশাল একটা বডি গঠন করা হলো, সেটাকে হচ্ছে আইনি সহায়তা দেওয়ার জন্য, পরিবেশের ক্ষতি না করে, সেটা হচ্ছে গ্রিন বেঞ্চ। রেড ডেটা বুকে অবলুপ্ত প্রাণী উদ্ভিদ এবং প্রাণীদের নাম, মানে তারা হচ্ছে একদম ইনডেঞ্জার্ড স্পিসিস। রেড ডেটা বুকে তাদের নাম চলে গেছে। IUCN এটা দিয়েছিল, IUCN তাদের রেড এবং গ্রিন ডেটা বুক আছে। IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর
কনজারভেশন অফ নেচার, তাদের একটা পার্সপেক্টিভ হচ্ছে রেড ডেটা বুক। সেখানে অবলুপ্ত প্রায় সমস্ত প্রাণীদের লিস্ট করা তৈরি করা, যে এরা অবলুপ্ত, এদের আর পরিবেশে দেখা যাচ্ছে যে এদের খুব একটা ডেঞ্জার পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। সরি, অনেকক্ষণ ক্লাস করাচ্ছি তো, তাই একটু প্রবলেম হচ্ছে, কেউ কিছু মনে করো না, ডোন্ট ওয়ারি। আমাদের ক্লাস শেষের দিকে চলে এসছে। নেক্সট হচ্ছে তৈগা বায়োমে শঙ্কু আকৃতির উদ্ভিদ দেখা যায়। শঙ্কু অর্থাৎ কনিফেরাস ফরেস্ট, সরলবর্গীয় অরণ্য দেখা যাচ্ছে, কনিফেরাস তৈগা বায়োমে। তৈগা বায়োমে সরলবর্গীয় অরণ্য বলা হচ্ছে, উত্তর গোলার্ধের সরলবর্গীয় অরণ্য। একে বোরিয়াল ফরেস্টও বলা হয়। এই কনিফেরাস ফরেস্ট মেইনলি হচ্ছে সরলবর্গীয় প্রকৃতির, পাইন, স্প্রুস, এই সমস্ত ফরেস্ট এখানে দেখা যায়। ঠিক আছে, শঙ্কু আকৃতি। কেন না বরফ পড়লে যাতে এখানে গড়িয়ে নেমে যায়, বরফ যাতে গাছের মধ্যে না জমে, সেই জন্য শঙ্কু আকৃতি হয়। এবং এই পাতাগুলো কিন্তু খুব একদম মোম জাতীয় পদার্থ থাকে এবং সুচালো প্রকৃতির হয়। এগুলো হচ্ছে টৈগা ফরেস্ট, এদের ক্যারেক্টারিস্টিক্স। বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস রোগ হয়। আমরা যদি বলি তাহলে জল দূষণের ফলে কি হয়, তাহলে কলেরা, আমাশা, জন্ডিস, এই সমস্ত রোগ হয়। ডিপ ইকোলজি হচ্ছে শব্দটি প্রথমে ব্যবহার করা হচ্ছে আর্নেনেস। ডিপ ইকোলজি ব্যাপারটা কি না, এখানে এটা হচ্ছে একটা এমন একটা ইকোলজিক্যাল থট বা ইকোলজিক্যাল একটা চিন্তা ভাবনা, যেখানে বলছে যে কোনো প্রাণী এবং উদ্ভিদের নিজস্ব মূল্য রয়েছে। সেই যে তার যে একটা থিঙ্কিং, এখানে কোনো একটা নির্দিষ্ট প্রাণী ডিপলি থিঙ্কিং এর ব্যাপার একটা, এটা একটা থট, এটা একটা চিন্তাধারা। সেখানে যে কোনো উদ্ভিদ এবং প্রাণীর একটা নিজস্ব মূল্য রয়েছে বা তার একটা গুরুত্ব রয়েছে, এই যে থিঙ্কিং, সেটা হচ্ছে ডিপ ইকোলজি, যেটার কনসেপ্টটা আর্নেনেস কিন্তু দিয়েছে। এই ছিল আমাদের সমস্ত পরিবেশ ভূগোলের উপরে আজকের যে আলোচনা, সেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিছু একদম সিলেক্টেড প্রশ্ন আমরা দিয়েছি এখানে। এইভাবে আমরা আজকে জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল জিওগ্রাফির উপর ক্লাস আমরা প্রোভাইড করলাম। তোমরা এই ক্লাসগুলো করবে, খুবই গুরুত্বপূর্ণ। জেএনসেড মেন্টরের যে আমাদের যে ফেসবুক চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হবে, গুরুত্বপূর্ণ তথ্য এখানে সমস্ত পেয়ে যাবে তোমরা। জেএনসেড মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তার সঙ্গে যুক্ত হবে, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবে, সমস্ত পিডিএফ ওখানে পাবে। জেএনসেড মেন্টরের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তার সঙ্গে যুক্ত হবে, সেখানেও তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ তথ্য এখানে পাবে। আর আবারও বলছি যে জেএনসেড মেন্টরের যে আমাদের যে ইউটিউব চ্যানেল, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি হিট করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে বলো এবং তোমাদের নিজেরা এর সঙ্গে যুক্ত হয়ে থাকো, তোমাদের যথেষ্ট উপকার হবে। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলবে অবশ্যই কমেন্ট করে। আরো কি ক্লাস লাগবে বা কোথায় কি প্রয়োজন হচ্ছে ভবিষ্যতে নিশ্চয়ই বলবে। তো আমাদের আর ক্লাস মোটামুটি একটা লেন্দি ক্লাস আমরা নিলাম আজকে, তো আর বেশি কিছু আমি বলতে চাই না। তোমরা এই পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে, তোমাদের যথেষ্ট উপকার হবে বলে আমার মনে হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।